সানা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাইরে অন্ধকার, রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো ছড়িয়ে আছে। কিছু পোকা সেই আলোকে কেন্দ্র করে জটলা পাকিয়েছে। কিন্তু সানা সেসব দেখছে না, কারণ ওর চোখে কোনো আলো নেই, কোনো স্বপ্ন নেই। চোখে শুধু শূন্যতা। একটা বাচ্চা থাকলেও হয়তো বেঁচে যেত। আজ আনিস বলেছে সানাদের বাসায় যাবে, কয়দিন থাকবে। সানার বুক কেঁপে উঠেছে। ওই বাসায় আনিস কখনই থাকতে আগ্রহী না, তাহলে আজ হঠাৎ কেন? বিষয়টা রহস্যময় লাগলেও সানা বুঝে যায় আনিসের দৃষ্টি ইদানিং রুকিয়ার ওপর পড়েছে। মানুষটা বাইরে যা ইচ্ছে করুক, কিন্তু রুকিয়ার দিকে হাত বাড়ালে সানা কিভাবে সহ্য করবে? একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু সানা কিছু বলতেও পারছে না। নিজেই তো অসহায়, নিজের বুকের মধ্যে একটা চাপা কান্না চেপে রাখে। গভীর রাত, রুকিয়ার ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে হালকা বাতাস ঢুকছে। আজ সাদাফের নাইট ডিউটি, তাই রুকিয়া খেয়েই শুয়ে পড়েছে। ভীতু প্রকৃতি, তাই ল্যাপটপে একটা মুভি চালিয়ে রেখেছিল। ভাবছিল মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলে ভয় কম লাগবে, কিন্তু কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। ঘুমের মাঝে হঠাৎ মনে হলো বিছানার কাছে কেউ দাঁড়িয়ে আছে। রুকিয়া আতঙ্কে শিউরে উঠল। ঠিক তখনই মোবাইলের ক্যামেরার আলো এক ঝলক জ্বলে উঠল। রুকিয়ার চোখ বড় বড় হয়ে গেল। বুঝে গেল কেউ ওর ছবি তুলছে। বুকের ভেতর ধরফর করে উঠল। রুকিয়া আতঙ্কে চিৎকার করে উঠল, কে কে তুমি? সঙ্গে সঙ্গে মানুষটা দরজার দিকে ছুটল। মুহূর্তের মধ্যে বের হয়ে গেল, এত দ্রুত যে রুকিয়া ভালো করে মুখও দেখতে পেল না। শুধু একটা ছায়ামূর্তি, একটা পুরুষের গড়ন। রুকিয়া কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিল। বুকের ভেতর মনে হলো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের হয়ে আসবে। কাকে বলবে, কি বলবে? বিছানার এক কোনায় ওড়না পড়েছিল। আতকে উঠে তাকালো, গায়ে ওড়না নেই। কখন খুলে গেছে ঘুমের ঘরে, নাকি কেউ খুলেছে? রুকিয়া মাথা ঘুরে গেল। আল্লাহ, মাটিতে বসে পড়ল। রুকিয়া তখনও জানে না সেদিন অনেক রাতে সানারা এসেছিল এই বাসায়। রাতে সানা নিজের ঘরে বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। বুকের ভেতর একটা অস্থিরতা, যেন সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ টের পেল আনিস হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেছে। দ্রুত দরজা বন্ধ করলো। তারপর মোবাইলের স্ক্রিনে কিছু দেখল। মুখটা বিরক্ত, কিন্তু চোখে একটা অদ্ভুত উত্তেজনা। এরপর যেন কিছুই হয়নি, এমনভাবে বিছানায় এসে শুয়ে পড়ল। সানা গলা শক্ত করে বলল, কোথায় গিয়েছিলে এত রাতে? আনিস চোখ না তুলে বলল, কোথাও না। সানার কথা বাড়ায় না, কারণ জানে এই মানুষটা ধরা পড়লেও নির্লজ্জভাবে মিথ্যে বলবে। সানাকে অনিচ্ছায় এই লোকের সাথে ঘনিষ্ঠ হতে হলো। এর একটু পর আনিস ঘুমিয়ে পড়ল। সানা ধীরে ধীরে উঠে বসলো। আস্তে করে আনিসের মোবাইলটা হাতে নিল। স্ক্রিন আনলক ছিল, কারণ আনিস হয়তো তাড়াহুড়ো লক করেনি। সানা গ্যালারিতে ঢুকলো, কিছুই নেই। তারপর কি মনে করে ডিলেটেড ফোল্ডারে ঢুকলো। সেখানে একটা ছবি রুকিয়ার। ছবিটা খুব পরিষ্কার না, হাত কাঁপায়, ঝাপসা হয়েছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে রুকিয়ার গায়ে ওড়না নেই। ঘুমের ঘোরে এলোমেলো অবস্থায় সানার মুখ শুকিয়ে গেল। ডিলেটেড ফোল্ডার থেকে মুছে দিল ছবিটা। তারপর মোবাইলটা আগের জায়গায় রেখে দিল। সকালে নাস্তার টেবিলে আনিসকে দেখে রুকিয়ার মুখের রক্ত সরে গেল। চোখের সামনে গতরাতের দৃশ্য ঘুরতে লাগলো। তাহলে কি সেই মানুষটা আনিস ভাই? রুকিয়া জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। সানজিদা বেগম খেয়াল করলেন, কি হয়েছে রুকিয়া, শরীর খারাপ? রুকিয়া গলা শুকিয়ে এলো, মা, রাতে আমার রুমে কেউ এসেছিল। সবাই থমকে গেল। সাদাব তো নাইট ডিউটিতে, কাজেই ঘরে পুরুষ থাকার কথা না, আর কে আসবে? সানজিদা বেগম ভুরু কুঁচকে বললেন, কে আসবে? রুকিয়ার গলা কাঁপতে লাগলো। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। তারপর মোবাইলের আলো, যেন কেউ আমার ছবি তুলছিল। আমি চিৎকার করতেই পালিয়ে যাই। সানজিদা বেগমের মুখ শক্ত হয়ে গেল। সানার দিকে চকিতে তাকালেন। নিজের মান সম্মান বাঁচানোর হিসাব কষলেন আগে। মুখের ভাব বজায় রেখে বলেন, হয়তো স্বপ্ন, অনেক সময় এমন হয়। আনিস হেসে উঠল, আরে ভাবি, এটা কিন্তু জিনও হতে পারে।
রুকে অবাক হয়ে তাকালো, সানার চোখে ঘৃণা নিয়ে আনিসের দিকে তাকালো। নিজের ভাগ্যকে বরাবর মতো অভিশাপ দিল। এর চেয়ে একটা রিক্সাওয়ালার বই হলেও ভালো হতো। সারাদিন ভালো মতো কাটিয়ে সেদিন রাতে রুকে দরজা লক করে ঘুমাবে ঠিক করে। রাগের রাতের মতো মুভি দেখতে দেখতে ওর চোখ লেগে যায়। রাত গভীর হলে রুকিয়া আবার সেই অদ্ভুত শব্দ পেল। রুকিয়ার বুক ধক করে উঠল। বারান্দার দরজাটা খোলা ছিল। ড্রয়িং রুম থেকে বারান্দা হয়ে আসা যায়। আল্লাহ, ও হয়তো ভুলে গেছে বন্ধ করতে, বা হয়তো সন্ধ্যায় বাতাসের জন্য খুলে রেখেছিল। পায়ের শব্দ খুব হালকা, যেন কেউ চুপি চুপি হাঁটছে। রুকিয়া চোখ খুলল। অন্ধকারে কিছু বোঝা যায় না। হঠাৎ একটা হাত এসে ওর কাঁধে পড়ল। রুকিয়া চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু হাতটা শক্ত করে মুখ চেপে ধরল। আর একটা হাত ওকে বাজেভাবে ছুঁয়ে দিতে রুকিয়ার শরীর জমে গেল। কিন্তু সেই ঠিক মুহূর্তে রুকিয়া নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত বাড়িয়ে দিল। অন্ধকারের নখ দিয়ে খামচি দিল লোকটার হাতে, গালে, ঘাড়ে, যেখানে পেল। লোকটা ছিটকে সরে গেল, আগের মতো দৌড়ে পালালো। রুকিয়া তৎক্ষণাৎ উঠে বসে চিৎকার করলো, কে তুমি, কে? রুকিয়া আতঙ্কে কাঁদতে লাগলো। সাথে সাথেই ফোন করলো সাদাবকে। ওর দৃঢ় বিশ্বাস লোকটা আনিস ভাই। এটা ভেবে আরও আতঙ্কিত হয়ে গেল। ওর শাশুড়ি আর সানা কি ওর পক্ষে থাকবে, বিশ্বাস করবে? আর সাদাব? রেনু জাভেদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি ভীষণ জ্বর উঠেছিল, এখন নেই। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রেনুর মনে পড়ে যায় বিয়ের 6 মাস পরে মানুষটার এমন উথাল পাতাল জ্বর আসে। রেনুর তখন বয়স কম, ভয় পেয়ে যায়। জ্বর নেমে গেলে ঘুমের মধ্যে রেনু খেয়াল করে মানুষটা ওর এক হাত চেপে বিড়বিড় করছে, আমাকে ছেড়ে কোথায় যাবে রেনু? রেনু সেদিন চমকে যায়। মুখের কাছে কান নিয়ে শোনে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না রেনু। আরও কত কথা। সেদিন রাতেই রেনু নিজেকে সমর্পণ করে জাভেদের ভালোবাসায়। 6টা মাস জাভেদকে পর্যবেক্ষণ করেছে, এড়িয়ে গেছে, বাজে আচরণ করেছে, কিন্তু তারপরেও মনের কোনো কোণে জাভেদের নিরলস চেষ্টা আর নিশ্চুপ ভালোবাসা নিজের স্থান করে নিয়েছে। সেটার উপলব্ধি করে রেনু যখন জাভেদ অসার মতো ওই সব কথা বলছিল, খুব মায়া মায়া লাগে রেনুর। বিয়ের সময় রেনু রাজি হচ্ছিল না, কিন্তু রুবিনা মা বদ্ধপরিকর ছিলেন, বিশেষ করে রেনুর আত্মহত্যার চেষ্টার পর। উনি রেনুকে বলেন, তুমি যাকে ভালোবাসো তার চাইতে যে তোমাকে ভালোবাসে সে তোমাকে সুখী রাখবে, বিশ্বাস করো। রেনু ভালোবাসুক না কেন, রেনু চমকে বাস্তবে ফিরে আসে। জাভেদ বিড়বিড় করছে পূর্বের ন্যায়। রেনু কাছাকাছি যায়, ভালোবাসি তো জাভেদ। জাভেদের ভুরুতে কুঞ্চন দেখা দেয়। মিথ্যে, তুমি আমাকে 16 আনা ভালোবাসো না, 2 আনা অন্য কার জন্য বরাদ্দ। রেনুর মাথা পাগল পাগল লাগে। কে জাভেদ, কার জন্য আমার 2 আনা বরাদ্দ? আর কোনো কথা নেই। জাভেদের নিশ্চুপ ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রেনুর আবারও মায়া লাগে। পাশাপাশি শুয়ে জাভেদকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে। ঠিক তখনই একটা চেহারা মনে হানা দেয়, উফ, কি করবে রেনু? কবে মুক্তি মিলবে মনের এই দ্বিচারিতা থেকে? রেনু পাগলের মতো জাভেদকে আদর করতে থাকে, যত না ভালোবাসায় তার চেয়ে অপরাধ বোধের জন্য। কি হয়েছে? ঘুম ভেঙে অবাক হয়ে তাকায় জাভেদ। কিছু না। ফোঁস করে ওঠে রেনু। প্রত্যেকবার জ্বরের ঘরে আমাকে এত কষ্ট কেন দাও? জাভেদ মাথা ঝাড়া দেয়, কিছুই মনে করতে পারে না। বোকা বোকা দৃষ্টি দেয়। সরি। সরি বলা লাগবে না, চাই না তোমার সরি। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার আনছি। আব্বা কি জ্বর যে গেল? রেনু সন্দেহে মাথায় হাত বুলিয়ে দেয়। জাভেদ ওয়াশরুমে আয়নায় নিজেকে দেখে। কি বলেছে আবার আজ? বহু বছর আগে এমনকি এক জ্বরের রাতে রেনু নিজের ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছিল। সেই রাতের স্মৃতি নিজের বুকে যখের ধানের মতো আগলে রেখেছে জাভেদ। আজ কি কোনো নাম বলে ফেলেছে আল্লাহ? জাভেদ চায় না রেনু জানুক। জাভেদ কিছু জানে। জাভেদ জানে রেনুর মনের কোথাও এখনও তাকবীর আছে। সেটাই মাঝে মধ্যে অসহ্য লাগে জাভেদের। কিন্তু কেন? রেনুর হৃদয়ে কায়াতে সমস্ত জায়গায় জাভেদের রাজত্ব। মনের এক কোনায় গোপন কিছু যদি থাকেও তাতে জাভেদের কি? কিন্তু পুরুষ মন এত উদার নয়, যতই ভান করুক। পুরুষ চায় নারীর হৃদয়ে শুধু ভালোবাসা নয়, একচ্ছত্র নিজস্ব অধিকার। সে চায় নারী যাকে কখনো হয়তো একসময় ভালোবেসেছে তার নামও যেন নারী ভুলে যায়।
কারণ পুরুষের কাছে সবচেয়ে বড় জয় নারীর নয়, শরীর নয়, নারীর হৃদয়ে সমস্ত স্থান দখল করা। জাভেদ আয়নায় নিজের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, রেনু, আমি তোমার বর্তমান, কিন্তু আমি তোমার অতীতটাও ভুলিয়ে দিতে চাই। জানি তুমি নির্দোষ, এক কোণে একটা স্মৃতি থাকতেই পারে, কিন্তু আমি যেটুকু সহ্য করতে পারি না। রাতের খাবারের পর পাশাপাশি শুয়ে রেনু জাভেদের বুকে হাত রাখে বদ্ধ স্বরে বলে, আমাকে এত অবিশ্বাস কেন করো? জাভেদ সেই হাতটা ধরে রাখে, কি বলো? তুমি আমার সবচেয়ে ভরসার জায়গা, তাহলে ওই সব বলো কেন? আজ বলেছ আমাকে 16 আনা চাই তোমার। রেনু বলতে বলতে নিজের আঁচল ফেলে দেয়, আরও কি পাওয়া বাকি আছে তোমার? জাভেদ হাসে রেনুর আঁচল তুলে দেয়। তুমি অমূল্য রেনু, এসব করে নিজেকে ছোট কেন করছো? আমি যদি কোনো ঘরে ওইসব বলি, তার মানে সেটা আমার সীমাবদ্ধতা। কথা শেষ করে রেনুকে জড়িয়ে নিয়ে মাথাটা নিজের বুকে চেপে ধরল, ঘুমাও এখন। জাভেদ টের পায় রেনু কাঁদছে। জাভেদের মায়া লাগে, ভাবে তাকবীরকে খুঁজে পেতেই হবে, রেনুকে মুক্তি দিতে হলেও, নিজের দ্বিধা দূর করতে হলেও। তবে রেনুর মুক্তিটাই আসল আর মুখ্য। ফজরের নামাজের পর রাস্তায় নির্মল বাতাস, সাদাফের নিজের ডিউটি অন্য একজনকে বুঝিয়ে দিয়ে ফিরতে ফিরতে ফজর হয়ে গেল। রাস্তায় মৃদু আলো যেমন থাকে ঝড় বৃষ্টির পূর্বে। কেঁদে কেঁদে কী বলেছে রুকিয়া অর্ধেক বুঝেনি, কিন্তু যা বুঝেছে তা ভয়ঙ্কর। রুকিয়ার ঘরে কেউ এসেছিল, কে হতে পারে? চোর। কিন্তু চোর কিভাবে আসবে? জোরে নিঃশ্বাস ফেলল, রুকিয়ার কাছে যাবার তারা অনুভব করল। ভোরে বাসায় ঢুকতে সানজিদা বেগমের প্রশ্নের মুখে পড়ল সে, এই সময় এলে কেন? ডিউটি তো। কিন্তু আজ হয়তো প্রথমবার সাদাব মাকে পুরোপুরি উপেক্ষা করল। পাশ কাটিয়ে যেতে যেতে বলল, পরে কথা বলি মা। সাদাব সোজা নিজের রুমের দিকে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। সাদাব ডাকল, রুকিয়া, আমি এসেছি। দরজা খুলে রুকিয়া এক ঝটকায় ওর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। ভীতু বিড়ালের মতো কাঁপছে। সাদাব ওকে জড়িয়ে ধরল, মাথায় হাত রাখলো, কি হয়েছে? শান্ত হও। রুকিয়া কাঁপতে কাঁপতে বলল, গতকালও রাতে কেউ এসেছিল, আজও এসেছে। কেউ আমার ঘরে ঢুকেছে, আমাকে বাজেভাবে ছুঁয়েছে, আমি খামচি দিয়েছি। সাদাব প্রথমে বিশ্বাস করতে চাইল না, স্বপ্ন দেখেছ হয়তো। যান, শান্ত হও। রুকিয়া হঠাৎ সরে দাঁড়িয়ে রেগে উঠল, না, স্বপ্ন না। কেন কেউ বিশ্বাস করছে না? কাল আম্মা বলল স্বপ্ন, আনিস ভাই বলল জিন। সাদাব থমকে গেল, আনিস ভাই এ বাসায়? রুকিয়া আসতে বলল, হ্যাঁ, 2 দিন ধরে। সাদাবের চোখ কঠিন হয়ে গেল। ছোট বোনের জামাই আনিসকে কখন খুব একটা পছন্দ করেনি সাদাব। কিছু উড়ো কথা কানে এসেছিল আগে, কিন্তু আমলে নেয়নি। সংসারে অনেক কথা হয়, সব কিছু বিশ্বাস করলে অশান্তি বাড়ে, এই ভেবে চুপ থেকেছে। নাস্তার টেবিলে সবাই গম্ভীর, আনিস এখনো আসেনি। এটাই সাদাফের সন্দেহ আরও পোক্ত করল। সাদাব বলল, সানা, আনিস ভাইকে ডাক, একসাথে নাস্তা করি। সানজিদা বেগম কিছু আঁচ করেছেন, তাই দ্রুত বলে, আনিস তো ঘুমাচ্ছে, এত সকালে ওঠে না, আজ তো শুটিং, পরে খাবে, তুই খা। সাদাব শান্ত গলায় বলল, না মা, সবাই থাকলে ভালো হয়, সব সময় আমার তো সুযোগ হয় না। সানা একবার মায়ের দিকে তাকালো, তারপর সাদাফের দিকে। ওর চোখ অদ্ভুত শান্ত। আমি ডেকে আনছি। কিছুক্ষণ পর আনিস এলো, মুখে বিরক্তি, গালে হালসা লালসে আঁচড়, হাতে দাগ, শার্টের কলার তুলে রাখার চেষ্টা করছে। সমস্ত অবয়বে একটা দোষীভাবে স্পষ্ট। রুকের চোখ সেই দাগে আটকে গেল। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। পাশে বসা সাদাব ওর হাত ধরল। নাস্তা নীরবে শেষ হলো। তারপর সাদাব খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আনিস ভাই, আপনার গালে দাগ কিসের? কিছু লাগিয়েছেন? স্যাভলন বা অন্য কিছু? আনিস 1 সেকেন্ড থমকালো, তারপর হাসলো, কিছু না, রাতে মশা তার দিকে নিজের নখে লেগেছে। সাদাব তাকিয়ে রইল, হাতেও মুখেও। এত বেখেয়ালি আপনি? আমি বলতে চাইনি, সত্যটা, সানা খামচি দিয়েছে। আমাদের একটু ঝগড়া হয়েছিল, তাই না সানা? সবাই সানার দিকে তাকালো। সানজিদা বেগম দ্রুত বললেন, স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে এসব নিয়ে। কিন্তু সানা এবার মায়ের কথা শেষ করতে দিল না। ওর গলা কাঁপছে, কিন্তু চোখ স্থির। কাল রাতে নামাজের পর অদ্ভুত স্বপ্ন দেখেছে। ওর সামনে 2টা রাস্তা, একটা সাদা একটা কালো। তার মানে আল্লাহ ওকে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে ইশারা দিয়েছেন। আধার অথবা আলো। না তো, আমি খামচি দিইনি, মিথ্যে বলছো কেন? ঘরের নিস্তব্ধতা। সানজিদা বেগম সোফায় বসে পড়লেন। রুকিয়া সাদাবের পেছনে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। আনিস দাঁত চেপে বলল, কি বলছো? গত রাতে ভুলে গেছো? সানা এবার সরাসরি তাকালো আনিসের সেই মুখের দিকে। আমি মিথ্যে বলবো না, দাগগুলো আমি দেইনি, এইগুলো তোমার পাপের ফল।
সাদাফের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। তাহলে কে দিয়েছে? সানার গলা ভারী হয়ে এলো, তবু থামল না। যে অপরাধী সেই জানে, আর রুকিয়া জানে। রুকিয়া কাঁপছিল, কিন্তু এবার সাদাব তার হাত শক্ত করে ধরল। বলো। রুকিয়া চোখ বন্ধ করে বলল, আমি দিয়েছি। কাল রাতে উনি বারান্দা দিয়ে দরজা দিয়ে। তুমি কেন দরজা খোলা রাখবে? আকস্মিক বলে উঠল সানজিদা বেগম। স্পষ্ট বুঝতে পারলেন তার মেয়ের সংসার ভাঙার দ্বার প্রান্তে মা। সাদাফের গলায় কিছু ছিল, তাতেই সানজিদা বেগম চুপ হয়ে গেলেন। বুঝে গেলেন আজ আর মাতৃত্বের আস্ফলন জিতবে না। আনিস চিৎকার করে উঠল, পাগল নাকি তুমি? মিথ্যে বলছো। সাদাব হঠাৎ বলল, চুপ। কাল রাতে কে বারান্দা দিয়ে ঢুকেছিল? দরজা লক ছিল, বাইরে থেকে আসা সম্ভব না। ঘরের ভেতরকার কেউ ছিল, আর সেটা যে আপনি তা স্পষ্ট। এগিয়ে গিয়ে আনিসের কলার চেপে ধরল। আপনি বাড়ির জামাই, সম্মানিত, এরকম নিচু কাজ কিভাবে করলেন? আনিস এক ঝটকায় কলার ছাড়িয়ে নিল। বাড়াবাড়ি যথেষ্ট করেছ। তোমার বোনকে আমি এর বিনিময়ে তালাক দেব। সন্তান জন্মদানে ব্যর্থ নারীকে নিয়ে সংসার করছি, আজ তার একটা মিথ্যে আর সম্মান। কথা শেষ করার আগে সানা বলে উঠল, আমিও আপনার মতো চরিত্রহীন লম্পটের সংসার করতে চাই না। আপনি এতদিন বাইরে এসব করে বেড়াতেন, আজ আমার ভাবির উপর স্থি। সাদাবের হঠাৎ যেন পায়ে জোর কমে যায়। কি থেকে কি হয়ে যাচ্ছে? আনিস এরকম লম্পট যেন। সানা কেন এর সংসার করেছে এতদিন? ভাই হিসেবে তো সাদাব চরম ব্যর্থ। যেসব কথা শুনেছে পাত্তা দিলে হয়তো সানাকে এই অমনুষ্যের সংসার করতে হতো না, আর রুকিয়াকে এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হতো না। তোকে আমি তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। দেখব ভাইয়ের সংসারে কত সুখে থাকিস তুই। নোটিশ পৌঁছে যাবে। সাদাব তেরে গিয়ে একটা ঘুষি মারতে লেগে গেল মারামারি। সানজিদা বেগম ততক্ষণে আহাজারি শুরু করে দিয়েছেন। মায়ের অবস্থা দেখে সাদাব ছেড়ে দিয়ে একটা ঘাড় ধাক্কা দেয় আনিসকে। আনিস মুখের রক্ত মুছে কয়টা অশ্রাব্য গাল দিয়ে বের হয়ে যায়। সানা আর রুকিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। সানা অস্ফুটে বলে, আলহামদুলিল্লাহ। ঠিক তখনই সানজিদা বেগম তেরে যায়। শেষ করলি তো নিজের সংসার, মায়ের মতো ভাইয়ের কাঁধে ছাওয়ার হলি তো। শেষ পর্যন্ত বলেছিলাম মাটি কামড়ে পড়ে থাকতে। তারপর রুকিয়ার দিকে তাকালো, তোমার জন্য। সাদাবেশে মাকে জড়িয়ে নিল। মা শান্ত হও, সানার জন্য এটাই ভালো হলো। আনিস তোর সাক্ষাৎ জানোয়ার মা, শান্ত হও। চোখ দিয়ে ইশারা করতে সানা রুকিয়া সরে গেল। সারা নিজের ঘরে এসে আকস্মিক রুকিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কি বলে কৃতজ্ঞতা জানাবো? তুমি আমার ওসিলা হলে এই সম্পর্ক থেকে বেরোবার। আমি শেষ পর্যন্ত পারলাম, তবে হয়তো তোমাদের বোঝা হয়ে গেলাম। রুকিয়ার মন এমনিতেই নরম, নিজেও জড়িয়ে নিল সানাকে। সব ভুলে, আপু আমরা আছি তো, আর বোন কখনো বোঝা হয় না আপু। তারপর দুই হাতের আজলায় সানার মুখটা তুলে চোখের পানি মুছিয়ে দিল। কিন্তু এই দুই মেয়ের জন্য কি এই বাসায় টিকে থাকা সহজ হবে? সানজিদা বেগম এমন একজন নারী যে নানা ঘাত প্রতিঘাতে কঠিন হয়ে গেছেন। ঠুনকো সম্মানের বড়াই আর নিজস্ব মতামত তার কাছে অগ্রহণ্য। সে কখনোই তার সংকীর্ণ চিন্তা আর পরিস্থিতির থেকে বেরিয়ে দেখেনি যে জীবনে করার মতো কিছু আছে। যখের ধনের মতো যত সংসার আগলে আছেন, আর নিজের ইচ্ছের ঝড়ি সন্তানদের উপর ঘুরিয়ে আত্মতুষ্টি লাভ করেছেন, বা ভাবছেন তার ত্যাগের এটাই বিনিময়। সবাই কখনোই কারোর জন্য থেমে থাকে না। রাখিদের পরিবারে সানার তালাক একটা দুর্যোগের মতো ছিল। রাখির নানা বাড়িতে শোকের ছায়া নেমে এলো যেন। সবে আফসোস করলো সানার জন্য। কত কষ্ট করেই বড় হয়েছে, এরই মধ্যে এই মায়ের মতো ভাগ্য যেন কিছু কথা ব্যথায় উপশমের চেয়ে যন্ত্রণার প্রলেপ হয়ে দাঁড়াচ্ছিল যেন। সবচেয়ে ভেঙে পড়েছে রাখির সানজিদা বেগম। সানা খুশি একটা অসুস্থ সম্পর্কের চেয়ে একা থাকা ঢের ভালো। রুকিয়া সানার মধ্যের সম্পর্ক এখন ভালো। রাখি 2 দিন গিয়ে খালাকে বুঝিয়ে এসেছে। এক টেপ রেকর্ডার বাজাতে মানা করেছে যে সানার বাচ্চা হবে না, তাই কে বিয়ে করবে, বা সানার ভাইরা ওকে অবহেলা করবে। প্রতি মাসে সানার হাত খরচও রাখি দিবে। 1 মাস হয়ে গেল সানার ডিভোর্সের। তবে সানা ক্রমাগত একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে। ওকে বলেছে, আপু বাসায় দম বন্ধ লাগে, মাকে তো জানো, কিছুক্ষণ বাইরে থাকতে পারলে স্বস্তি পেতাম। এটা একটা চিন্তা। আবার বাবা কিছুদিন ধরে বলছে ওই বাসায় কয়দিন থাকতে গিয়ে। নতুন মা বলল বাবার ব্যবসায়ও ঝামেলা হচ্ছে, তার মধ্যে মনও খারাপ থাকে, কারণ রুকিয়ার সংসারে টুকটাক অশান্তি লেগেই আছে, আর রাখিও তেমন যায় না। কি ভাবো? রাফিন গভীরভাবে জড়িয়ে ঘাড়ে মাথা রাখতেই চমকে যায় রাখি, কিছু না। তুমি যেটাতে পারদর্শী না সেটা কেন করতে গেলে? মানে
রাফিন রাখিকে এবার বুকে আগলে নেয়। মিথ্যে কেন বলছো? কি নিয়ে এত টেনশন? বাসায় গিয়ে 2টা দিন থাকা দরকার। রাখি আসতে বলে। জানে এটা শুনলেই রাফিন দ্বিমত করবে। কি এক যন্ত্রণা, এত ঝামেলা গেল মাঝে, তবু রাখি পারিবারিক মিটিং শেষ করে এই আদিক্ষেতা কড়া ভদ্রলোকের জন্য এ বাসায় ছুটে এসেছে। স্বাধীনতা একদম ঘেটে হয়ে গেছে রাখির। রাফিন রাখিকে আসতে ছেড়ে দিল। কাল যাও, আমি রাতে নিয়ে আসবো। আরে ধুর, রাতেই তো থাকবো। রাখি ভুরু খুঁজকে বিছানায় পা ঝুলিয়ে বসে যায়। আমার জন্য কারো বিন্দুমাত্র মায়া নেই। সারাদিন বাইরে কাজ করে বাসায় এসে তোমার সাথে কিছুটা সময় না কাটালে আমার ভালো লাগে না, জানো তো নাকি? তুমি তাহলে চলো, তুমি 2টা দিন শ্বশুরবাড়ি থেকে আসবে। জানি এটা তো আপত্তি করবে। রাফিন বিড়বিড় করলো। আমার বাবার বাসায় থাকলে তো কারো প্রেস্টিজের চাকা পাংচার হয়। রাফিন ধপ করে পাশে বসে। কি বলছো? বলছি আমার বাবার কি ইচ্ছে হয় না মেয়ে জামাই তার বাসায় থাকুক, তাকে সঙ্গ দিক? নাকি আমার বাবার এতেই খুশি থাকা উচিত যে তার আইবুড়ো আর বদখ্যাত মেয়েকে দয়া করে এত বড় বিজনেসম্যান বিয়ে করেছে? রাফিন পা ঝুলিয়ে বসে রাখির পায়ে পা ঠেকায়। এবার ঠিক আছে। কি? রাখি ঝাঁজি ওঠে। তুমি যা করছো মানে পায়ে পা দিয়ে ঝগড়া। তারপর রাখির গালে টুক করে একটা আদর দেয়। আর কি সব বাজে কথা বলছিল আমার স্ত্রীকে নিয়ে, এসব আমার সামনে আর কখনো বলবে না, নইলে আমি ভুলে যাব তুমি রাহাত আঙ্কেলের মেয়ে। রাখি পুরাই বিভ্রান্ত। 2জন কি আলাদা নাকি? রাখির একটা হাত তুলে নিয়ে নিজের বুকের কাছে নেয় রাফিন। আমার বউ আমার জন্য সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সুন্দরী আর যোগ্য। এখন রাহাত আঙ্কেলের মেয়ে, তার নিজের চোখে নিজে কি সেটা তার ব্যাপার। রাখি হাত ছাড়িয়ে নিল রোষের সাথে। কথা ঘুরাবে না? আমার বাবার কোনো অধিকার নেই আমাদের প্রতি, সেটা বলো তো। কি কপাল মাহিরি, রাফিনের বউকে হারিয়ে দিচ্ছে রাহাত সাহেবের কন্যা। তারপর কি মনে হতে উঠে দাঁড়িয়ে যায়। আজ সকালে কি সব খুঁজতে গিয়ে একটা জিনিস দেখেছে। উত্তেজিত ভঙ্গিতে বলে, আমারও একটা মেয়ে চাই ঠিক তোমার মতো বাবার পক্ষ নিয়ে আমার স্ত্রীর সাথে ঝগড়া করার জন্য। রাখি থতমত খেয়ে তাকিয়ে থাকে। রাফিনকে বাচ্চার কথা ইঙ্গিত করলো, কিন্তু ও তো এখনো। রাফিন কিছু ঔষধ এনে রাখির সামনে রেখে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো। মানে এসব কি রুফাইজা? তুমি চাচ্ছ না আমাদের 2জনের একটা অংশ আসুক এই দুনিয়ায়? তারপর নিজেই সব ঔষধ ওয়েস্ট বিনে ফেলে দিল। তুমি চাচ্ছ বলেছ কখনো? রাখি উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে। তুমি ইনফ্যাক্ট এই নিয়ে কখনো কিছুই বলনি। যখন সম্পর্কটা চুক্তির ছিল তখনও না, আর যখন সম্পর্কটা ভালোবাসার হলো তখন তোমার বোঝা উচিত ছিল। রাফিন এগিয়ে এসে রাখির হাত ধরল। তখন তোমার কিসের ভয় ছিল রুফাইজা? আমাকে দেখতে যত ইয়ং লাগুক, আমার বয়স হচ্ছে রুফাইজা। তুমি কি চাও মেয়ের বিয়ের সময় আমি লাঠি ভর দিয়ে যাই? ভঙ্গি দেখে রাখি হেসে ফেলল। রাফিন মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে রাখিকে জড়িয়ে নিল। হাসছো কেন? আমি সিরিয়াস, আমার একটা মেয়ে চাই, এক্ষুনি চাই। রাখি এবার শব্দ করে হাসে। জনাবের বয়স কি বাতাসে বাড়ল? কি আবদার? এক্ষুনি চাই। রাফিন কথা বাড়ায় না। রাখির অবয়বে ক্রমে নিজের প্রভাব বিস্তার করে। এক্ষুনি না হোক 1 বছর পরে হলেও চাই। সেই দিনের সেই ঘটনার পর মাসখানিক কেটে গেলেও সাদাফের বাসার গুমোট ভাব কাটেনি। ডিভোর্সের আনুষ্ঠানিকতা হয়ে গেছে। সানা নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছে। এমনিতে কোনো সমস্যা নেই। রোকেয়া সবসময় সানাকে বড় বোন হিসেবেই গুরুত্ব দেয়। ইদানিং সানাও অযথা খোঁচাখুচি করে না। বড় ভাই ফোন করে সাহস দেয়, আবার পড়াশোনার কথা বলে। রাখিপু বলেছে ওর যা লাগে বলতে, হাত খরচও দিয়েছে। একটাই সমস্যা, তা হলো ওর নিজের জন্মদাত্রী মা কাউকে তার কথার চাবুক থেকে রেহাই দিচ্ছে না। আর থেকে থেকে বিলাপ। সানার এই বাসার পরিবেশ মাঝে মাঝে বিষাক্ত লাগে। নিজের ভাগ্য নিয়ে পরিতাপ করবে কি? মাকে সামলাতেই সময় যাচ্ছে। তার উপর প্রেশার খুবই হাই থাকে। ভাইয়া বলেছে মায়ের কোনো কথার বিরোধ না করতে। সবচেয়ে খারাপ অবস্থা রুকিয়ার, যেন বিয়ে করে এসেই কি এক পরিস্থিতিতে পড়ে গেছে। রুকিয়া কলেজ শেষ করে নিজের ঘরেই থাকে বেশিরভাগ সময়। বিকেলে চা নাস্তা বানায়, চেষ্টা করে নিরপেক্ষভাবে শাশুড়ির সাথে কোনো বাদানুবাদে না জড়াতে। ওনার সেবা সেটাও চেষ্টা করে। সাদা বুঝিয়েছে মায়ের শরীর খারাপ, কিন্তু রুকিয়াও তো মানুষ। প্রায় দিন সানজিদা বেগম এক আক্ষেপ করেন, ছেলের বিয়ে উনি এত তাড়াতাড়ি দিতেন না বা ডাক্তারবাবু আনতেন ইত্যাদি।
সেদিন সন্ধ্যায় আবার একই কথা। সানজিদা বেগম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন। ইচ্ছে করে গলা একটু উঁচু রেখেই, এটা উনি সবসময় করেন। রুকিয়া তাই না চাইলেও অনেক কিছু শুনতে আর আমলে নিতে বাধ্য হয়। চাইলে আমি তো ডাক্তার মেয়ে আনতে পারতাম, কত প্রস্তাব ছিল, কিন্তু কি আর বলবো, ছেলের পছন্দ, তাই মেয়েকেই মেনে নিয়েছি। আর মেয়ের কপাল, সেটাও মায়ের মতো, দোয়া করবেন ভাবি, আল্লাহ ভরসা। কথাগুলো এমনভাবে বললেন যেন রুকিয়ার কানে কথাগুলো পৌঁছানোই সানজিদা বেগমের উদ্দেশ্য। রুকিয়া চুপ করেই ছিল এতদিন, আজ অবধি মাথা নিচু করে সব শুনেছে। উনি যখন যা বলেছে অন্যায় বুঝে চুপ ছিল, কিন্তু সব দিন মানুষের সমান যায় না। এতদিনের ক্ষোভ সব মিলিয়ে ভেতরে জমে থাকা কিছু হঠাৎ ফেটে গেল। রুকিয়া ধীরে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো, গলা কাঁপছিল, তবু থামল না। মা, আমিও কিন্তু জলে ভেসে আসিনি। সানজিদা বেগম থমকে তাকালেন। তবে আজ লাভ নেই, রুকের ধৈর্যের বাঁধ আর মুখের লাগাম দুইটাই উনি নিজেই নিজ হাতে অল্প অল্প করে দুর্বল করে দিয়েছেন। আজ এই ভাঙন ওনাকে সহ্য করতেই হবে। রুকে এবার স্পষ্ট বলল, মা শোনেন, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, বাবা এখনও নিয়মিত আমার হাত খরচ দেন, এমনকি এখানে কাজের লোকের খরচাও বাবা দেন। আমি কারো দয়ার ওপর এসে বসিনি, পরিবার থেকে আলোচনা করে বিয়েটা হয়েছে। ঘর নিস্তব্ধ। সানা নিজের ঘরে বসে প্রবাদ শুনল। বিরক্ত হলে এত কথা বলার কি প্রয়োজন ছিল? মা যে এমন, রুকিয়া তো জানে। সানজিদা বেগমের মুখ শক্ত হয়ে গেল। বাহ, খুব জবাব শিখেছ দেখছি। বাপের বাড়ির টাকার এত গরিমা, তাহলে সেখানেই থাকতে পারতে। তাই করো, আমার ছেলেকে নিয়ে উঠে যাও নিজের ফ্ল্যাটে। হায়, আমি কি করলাম জীবনে? রুকের বুক ধরফড় করছিল। এসব শুনে ও এসব নিতে পারে না, দ্রুত বলল, আমি টাকার কথা বলিনি মা, শুধু বলতে চাইছিলাম আমিও তো একটা মানুষ, আমারও তো সম্মান আছে। বারবার এমন কথা শুনতে ভালো লাগে না। সানজিদা বেগম ঠান্ডা স্বরে বললেন, আমি কিছু ভুল বলিনি, সত্য কথাই বলেছি। রুকিয়া হাল ছেড়ে দিয়ে নিজের ঘরে গেল। সানজিদা বেগমের আহাজারি শোনা যাচ্ছে স্পষ্ট। সেই রাতে সানজিদা বেগম সাদাফের কাছে নালিশ দিলেন। আগেও দিতেন নানা সূত্র ধরে, কিন্তু আজ অভিযোগ গুরুতর। রুকিয়া তাকে প্রত্যুত্তর করেছে। ছেলেকে রাগে এটাও বললেন, ছেলে বউ নিয়ে যেন আলাদা চলে যায়। সাদাফ নিজের ঘরে ঢুকলে একটু চুপচাপ মুখে। রুকিয়া তৈরি হয়েছিল জিজ্ঞাসাবাদের, তবে মনে মনে আশাও ছিল আজ যে সব কথা হবে, সব শুনে সাদাফ হয়তো ওর পাশে দাঁড়াবে। কিন্তু সাদাফ ঘরে ঢুকে রুকিয়ার মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, তুমি আজ মায়ের সঙ্গে এভাবে কথা বলেছ কেন? রুকিয়া থমকালো। আমি মাকে অসম্মান করিনি। শুধু কি? সাদাফ কড়া গলায় বলল, মা অসুস্থ, সে যদি কিছু বলে সেটা চুপচাপ শুনে নিতে পারো না? সব কথার জবাব দিতে হয়, যা বলার আমাকে বলতে তো পারো। রুকিয়ার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। কি বলবে সাদাফকে? আর বললে কি প্রতিকার পাবে? সাদাফ, তুমি কি জানো উনি প্রতিদিন কি বলেন? আমি কিসের মধ্যে আছি? এই 4 দেয়ালের কামরায় তুমি আমার সামনে যেভাবে থাকো, দরজা পেরোলেই সেটা বদলে যায় কেন? আমি তাহলে কার কাছে কি বলবো? আর লাভ কি হবে? মা বয়স্ক মানুষ, একটু আধটু বলতেই পারে, তাই বলে তুমি বাপের টাকার কথা তুলবে? সাদাফ হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলে। সানজিদা বেগম সব বলেনি, ছেলেকে শুধু বলেছে টাকার খোটা দিয়েছে, এতটুকুই সাদাফের মনে জ্বালা ধরিয়েছে। এই কথাটা এই রুকিয়াকে ভেঙে দিল। খুব আস্তে বলল, আমি নিজেকে ছোট হতে দিতে চাইনি, শুধু আমি তোমার জীবনে জোর জবরদস্তি আসিনি সাদাফ। প্রতিদিন নানা রকম কথার আসরে আমি জর্জরিত। একদিন আমি বলাতেই তোমাদের বাসায় ভূমিকম্প। ভাবো এমন কত ভূমিকম্প আমার হৃদয়ে দাফন। বলতে বলতে রুকিয়া কান্না করে দেয়। এতটুকু জীবনে বাস্তবতা যেন এক ঝটকায় রুকিয়াকে বড় করে দিয়েছে। একটা উত্তর শুধু কেউ দিত, ওর অপরাধ কি? রুকিয়াকে ওভাবে ভেঙে পড়ে কাঁদতে দেখে সাদাফের বুকের ভেতর প্রবল কষ্টের একটা স্রোত বয়ে যায়। মনে হয় উচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে আজ ঠিক ডানা ভাঙা প্রজাপতির মতো হয়ে গেছে। অসহায় মনে হয় নিজেকে। মা আর স্ত্রী দুইজনের মাঝে যেন ফেসে গেছে, এমন অনুভূতি হয় ওর। রুকিয়াকে আর কিছুই বলে না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর ঘর থেকে বের হয়ে যায়। রাতে রুকিয়া খেতে আসে না। সানা গম্ভীর মুখে ভাই আর মাকে খাবার দেয়। সানজিদা বেগমের মুখও ভার। খাবার টেবিলে কোনো কথা হয় না। খাবার শেষ করে নিজের রুমে না গিয়ে সাদাফ সানার রুমে যায়। আজ ঠিক কী হয়েছিল আমাকে বলবি? সানা 1 প্লেট খাবার ততক্ষণে রুকের রুমে দিয়ে এসেছে। ভাইয়ের দিকে তাকিয়ে ক্লান্ত হাসল। মাকে তুমি জানো না? তাহলে তোমার বোঝা উচিত রুকিয়া কেন জবাব দিয়েছে।
যাই হোক, খাবার দিতে এসেছি, ওকে জোর করে হলেও খাইয়ে দিও। আজ কি হয়েছিল? জোরে একটা নিঃশ্বাস ফেলল সানা। আজ হয়েছে চেপে রাখা রাগ, কষ্ট আর ক্ষোভের বিস্ফোরণ। আমি রুকের পক্ষ নিচ্ছি না, ওর উচিত হয়নি এভাবে উত্তর দেয়া, কিন্তু একদম নিরপেক্ষ হয়ে ভাবলে ওরও তো দোষ দিতে পারছি না। মায়ের কথার অত্যাচারে আমিও জর্জরিত। জানি না মা কেন এমন হয়ে যাচ্ছেন। সাদাব অধৈর্য হয়ে গেল। প্রতিদিন কি হয় আমাকে বল। সানা সবটুকু শুনে বলল, এতদিন যা দেখেছ সবার সামনে বারবার এক কথা বলা, রুকিয়ার সব কাজে খুদ ধরা, সানার ডিভোর্স নিয়ে দোষারোপ করা সব। তারপর ছোট করে হেসে বলল, ভাইয়া তুমিও সম্ভবত রুকিয়াকেই বকেছ, অথচ তোমার তো ওকে একটু সুন্দরভাবে বোঝাবার কথা। দেখো মা আমাদের, তাই তার কষ্ট আর সংগ্রাম বা মানসিক সংকীর্ণতা আমরা যতটা বুঝতে পারবো অন্য কেউ ঠিক ততটা পারবে? জানো ভাইয়া, দূর থেকে আমি ভাবতাম আমি অসুখী আর আমার ভাইয়ের বড় বউ কতই সুখে আছে, তাই তাদের হিংসা করেছি, কিন্তু এ বাসায় থেকে আমার উপলব্ধি বদলে গেছে। সাদাপের মাথায় সব কিছু জট পাকিয়ে গেল। সংসার তো জটিল কেন? কি করবে সাদা? বিয়ে করাটাই হয়তো ভুল ছিল। রুমে ফিরে দেখলো ঘর অন্ধকার, খাবার তেমনই পড়ে আছে, বিছানায় গুটিয়ে শুয়ে আছে রুকিয়া। তবে সেটা ঘুম না, ঘুমের অভিনয়। রুকিয়া চোখ বন্ধ করে রেখেছে ঠিকই, নিঃশ্বাসটাও ধীরে ধীরে ফেলছে, কিন্তু কান খাড়া। সাদাফের কোনো কথা বা স্পর্শে চমকে উঠবে কিনা সেটা নিয়ে চিন্তায় আছে। ঘুমিয়ে পড়েছি, এই বিষয়টাই আপাতত ওর ঢাল। চাচ্ছে না আর সাদাফের মুখোমুখি হতে। নিজের আত্মসম্মান টাইপের মান মানসিকতা নিয়ে নিজেই বিরক্ত। সবসময় কারোর সাথে ঝগড়া হলে রুকে আগ বাড়িয়ে মিল করেছে। কেন জানি এসব ওর ভালো লাগে না, অশান্তি বোধ করে। একমাত্র রাখিবই যেন ওর সব রাগ আর জেদ ঝাড়ায় জায়গা, কারণ আপু কখনোই ওর উপর রাগ করে না। সাদা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আলো জ্বালায় না, শুধু অন্ধকারে তাকিয়ে থাকে রুকের দিকে। এমন গুছিয়ে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমের মধ্যেও ভদ্রতা একটা নিয়ম করে রেখেছে। এটাই সন্দেহের। সাদাব ধীরে এগিয়ে এসে বিছানার এক পাশে বসে, কোনো কথা বলে না। এদিকে রুকিয়া ততক্ষণে নিজের ভেতর 100 বার বলে ফেলেছে ঘুমাচ্ছি, কিন্তু ঘুমের মানুষের এমন শক্ত করে চোখ বন্ধ করে রাখে না। সাদাব কিছুক্ষণ দেখে ওপাশ ফিরে শুয়ে রইল, তারপর খুব ধীরে নিঃশ্বাস ফেলায়। ও জানে রুকিয়া ঘুমায়নি। কিছুক্ষণ পরে সাদাব খুব নিচু গলায় বলল, আমি জানি তুমি ঘুমাওনি। রুকিয়া নড়ল না, শুধু ঠোঁট সামান্য কুঁচকালো, যেন ঘুমের ঘরে বিরক্ত হয়েছে। কোনো শব্দ করল না। সাদাব একটু হাসলো, ক্লান্ত নরম হাসি। তারপর ধীরে বলল, এইভাবে চোখ বন্ধ করলে ঘুম আসে? রুকের বুক কেঁপে উঠল, তবু চুপ। মুহূর্তটা অল্পখানিক দীর্ঘ হলো। তারপর হঠাৎ রুকের হাতটা আপনা থেকে এগিয়ে এসে স্পর্শ করলো সাদাপের হাত, যেন বলতে চাইছে আমি রাগ করেছি, কিন্তু দূরে যায়নি। রুকে খুব দৃঢ় চরিত্রের না, রাগ অভিমান বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সাদাপ স্থির হয়ে রইল, তারপর খুব আস্তে বলল, রুকিয়া। রুকিয়া চোখ বন্ধ রেখে ফিসফিস করলো, ঘুমাও। কণ্ঠটা কেঁপে গেল। সাদাপ এবার ঘুরে এলো। অন্ধকারে মুখ দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রুকিয়ার চোখের কোণে আর গালে জলের দাগ জমেছে। ধীরে বলল, কেন আমাকে এতদিন কিছুই বলনি, আর আজ হঠাৎ এমন করে বললে মাকে? রুকিয়া এবার চোখ খুলল। অন্ধকারেও ওর দৃষ্টি জ্বলছে, কারণ আমি মানুষ। প্রতিদিন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। সাদাব চুপ। কি বলবে? নিজের জন্মদাত্রী প্রতিনিয়ত ওকে ছোট করছে, নিজের মিথ্যে অহমে। ছোট নিঃশ্বাস ফেলল। রুকিয়া ধীরে বলল, আমি তোমার জন্য এই বাড়িতে এসেছি। প্রতিদিন নিজেকে প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। তুমি যদি একবার জানতে চাইতে কেন আমি আজ হঠাৎ এমন করলাম, বা মাকে জিজ্ঞেস করতে কিছু, বা মা যখন কিছু বলেন যা তোমার কর্ণগোচর হয়, তখন যদি একবার আমার স্বামী হয়ে বলতে, মা এসব বলবেন না, তাহলে হয়তো আমি কিছু বলতাম না, প্রয়োজন হতো না বলার। মনে হতো আমার হয়ে বলার কেউ আছে। সাদাবের বুকের ভেতর কেমন ধাক্কা লাগলো। আসলেই তো সাদাব শুধু একজন ছেলেই হয়ে রয়ে গিয়েছে, ভালো স্বামী হতে পারেনি। কিন্তু এই নিয়ে ওর অনুতাপ কি কখনো বুঝতে পারবে রুকিয়া? রুকিয়া কাপা গলায় যোগ করলো, আমি কোনো টাকার অহং দেখাইনি, শুধু বলতে চেয়েছি আমি অবহেলার পাত্র না, আমি এতটাই অযোগ্য না। 2 হাতে চোখ মুছে নেয় রুকিয়া। একটু থেমে খুব আস্তে বলল, তুমি আজ আমার পাশে দাঁড়াওনি, কিছু জিজ্ঞেস না করে বিচার করেছ। এই কথাটা সরাসরি গিয়ে লাগলো সাদাপের অহংকারে আর তার ভেতরের অপরাধ বোধে। দীর্ঘশ্বাস ফেলল।
আমি ব্যালেন্স করতে পারি না রুকিয়া, আমি মাঝখানে পড়ে যাই জানো তো, একদিকে মা একদিকে তুমি। রুকিয়া খুব শান্ত স্বরে বলল, আমি তোমাকে মায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলিনি, শুধু আমার অপমানটা অস্বীকার করতে বলেছি। বলছি তুমি নিজে বলো আমি এতটা অযোগ্য নই। ঘরে আবার নীরবতা, তারপর সাদাব হাত বাড়িয়ে রুকের হাতটা ধরল। সরি। রুকিয়া তাকালো কিসের জন্য? যে আমি বুঝতে পারিনি তুমি কতটা সহ্য করছো। রুকিয়ার চোখ ভিজে উঠল। সাদাব উঠে বাতি জেলে দিল, এখন এসো খাবে। তুমি খাওনি? খাওয়ার ভান করেছি শুধু, যেন মা খেয়ে নেয়। হাসে সাদাব। আমার জীবনে এমন মনে হয় এই টানা পড়ে নেই সবচেয়ে বড় সত্য, একদিকে তুমি অন্যদিকে মা। রুকে অশ্রু সজল চোখে তাকায়। আমার কি করার আছে বলো? সাদাব খাবার রুকের মুখের সামনে ধরে বলে, আপাতত খাও। খাবার শেষ করে সাদাব বলল, মা উল্টাপাল্টা কিছু বললে আমাকে আগে জানাবে, নিজে উত্তর দিও না, চেষ্টা করব। সাদাব উত্তর দেয় না, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে। কাজের লোকের টাকাও রাহাত আঙ্কেল দিচ্ছেন। আর কতটা ছোট হওয়া যায়? মায়ের কি হলো? একদম বাচ্চাদের মতো আচরণ করছেন। রাতে আগেই খেয়ে নিয়েছে রাখি। রাফিন এখনো ফেরেনি। রাখির একটু জ্বর জ্বর লাগছে, বিছানায় শুয়ে মোবাইলের দিকে অযথায় তাকিয়েছিল। শরীর খারাপ লাগলো, মনে এক ধরনের প্রশান্তি আছে। আজ সানার কাজ জন্য কাকতালীয়ভাবে একটা কাজ পাওয়া গেছে। আজ আকাশ ভাইদের বাসায় বহুদিন পর রুবিনা মায়ের উদ্যোগে সেই পুরনো আড্ডার আসর আবার বসেছিল। রাখি, রেনু আপা আর মা গিয়েছিল সেখানে। রাখির মনে হচ্ছিল কি ভালো একটা উদ্যোগ। এলাকার মহিলারা এসে গল্প করছে, কেউ কেউ কিছু বানিয়ে এনেছে, পিঠা, কেক, বিকেলের নাস্তা, আর তাতেই চা পার্টি বেশ জমে গিয়েছিল। হ্যাঁ, সমালোচনা আর অনর্থক আলাপও ছিল বলাই বাহুল্য। কিন্তু এবার আন্টি বুদ্ধি করে একজন আলেমা আন্টিকে ডেকেছিলেন। তিনি ধর্মের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন খুব নরমভাবে, কাউকে ছোট না করে। কথাগুলো সবার মন ছুঁয়েছে। মুহূর্তে পরিবেশটা কেমন শান্ত আর প্রশান্তময় হয়ে গিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছে এই মহিলাদের অনেকেই অনলাইন উদ্যোক্তা। কেউ ঘরে বসে ব্যবসা করছে, কেউ আবার নিয়মিত বই পড়ছে, টিভি নাটকের গল্পও হয়েছে। সংসার সামলে কেউ কেউ অত্যন্ত নিজেদের জন্য কিছু করছে। ব্যাপারটা রাখির খুব মনে ধরেছে। তবে সবচেয়ে খুশির খবরটা হলো সানার জন্য একটা কাজ পাওয়া গেছে। আকাশ ভাইয়ের আম্মার হাড় ক্ষয় হয়েছে। আরিয়াকে নিয়ে ছোটাছুটি করা তার পক্ষে কষ্টকর। তাই তিনি একজন শিক্ষিত মেয়ে খুঁজছেন যে প্রতিদিন অন্তত 5-6 ঘন্টা থাকবে আরিয়ার সঙ্গে, পড়াশোনা করাবে, ড্রয়িং শেখাবে, সঙ্গ দেবে। বাধা আর ছুটির বুয়া আছে। তবুও তিনি মনে করেন শিক্ষিত ও যত্নশীল কেউ থাকলে ভালো হয়। এই প্রসঙ্গে আলাপ শুরু হতে রাখির শাশুড়ি নিজে থেকে সানার কথা তুলেছেন। স্যালারিও ভালো দেবে। তবে ফিরে আসার পথে রাখির শাশুড়ি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, দেখ রাখি, আকাশ ভালো ছেলে, আরিয়ারও একজন মা প্রয়োজন। আর আকাশের জীবনসঙ্গী আমি বুঝি আকাশের বয়স সানার তুলনায় একটু বেশি হয়ে যায়, কিন্তু সানার জন্য মন্দ হয় না, কি বল? রাখি অবাক হয়ে গিয়েছিল। একটা মানুষ অন্যদের জন্য এত কিভাবে ভাবতে পারে। ও ধীর গলায় বলেছিল, হ্যাঁ মা, ভালো হয়, ইদ্যত শেষ হলে চেষ্টা করা যায়। সেই চেষ্টার প্রথম ধাপ হলো সানার ওই বাসায় টিউশনি করা। শুয়ে শুয়ে ভালো লাগছে না, তাই উঠে রুবিনা মায়ের ডায়েরি নিয়ে বসলো রাখি। আজ কতদিন পর আবার সেই ডায়েরি লিখতে বসেছি। ইদানিং সময় অপ্রতুল, আর ইচ্ছেটাও যেন মরে গেছে। যাই হোক, আজ একটা বিশেষ দিন। আজ আমার রেনুর বিয়ের কথা পাকাপাকি হলো। কি অদ্ভুত, যে মেয়েটাকে একদিন পুলিশ নিয়ে গিয়ে বিয়ের আসর থেকে তুলে এনেছিলেন, আজ সেই মেয়ের জন্য নিজের দায়িত্ব নিয়ে পাত্র ঠিক করেছি। হয়তো মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে গিয়েই। জীবন কখন কোন মোড়ে দাঁড় করায়। রেনু এই বাড়িতে এসে কবে যে এত আপন হয়ে গেছে টেরি পায়নি। বিশেষ করে রাফিনের সাথে ওর সম্পর্কটা মনে হয় একই উদরের ভাই বোন ওরা। আল্লাহ জানেন, আমি কখনো ভাবিনি আমার ছেলের জীবনে এমনভাবে একটা আলোর প্রতিফলন হবে। আমার রাফিন ছোটবেলা থেকে একটু চুপচাপ, নিজের ঘরে থাকে, নিজের দুনিয়ায়। বড় দুই ভাই ওর সাথে খুব আন্তরিক, চিঠি দেয়। দেশে আসলে ভাইরা মিলে দারুণ আড্ডাও দেয়। কিন্তু দূরত্বের একটা আলাদা শক্তি আছে, আর বাবার সাথে তো বরাবরের দূরত্বে। এদিকে আমার ব্যস্ততা, সব মিলিয়ে ওর ভেতরে একটা চাপা একাকিত্ব ছিল। আমি বুঝতাম, কিন্তু সে একাকিত্ব ছুঁয়ে দিতে পারতাম না। রেনু আসার পর যেন সেই একা থাকার দেয়াল ভেঙে গেল। রেনু রাফিনকে ভাইয়া বলে ডাকে, এত মধুর লাগে কানে। রেনুকে রাফিন ডাকে আপা। আমার কানে কি যেন খট করে লাগে। সেই মুহূর্তে আমি আমার বোনদের খুব অনুভব করি।
তারাও আমাকে আপা ডাকত। কিন্তু আজ সেই ডাকে আন্তরিকতা কম, সম্মান বেশি। আমি এখন বড়লোকের বউ আর ব্যবসায়ী, তাই হয়তো সম্পর্ক আগের মতো সহজ নেই। জীবন কত কিছু কেড়ে নিল, যাক সেসব হিসাব এখন আর করি না, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই ভাই বোনের সেই সম্বোধনের ভেতরে এমন টান, এমন স্বাভাবিকতা যেন ওদের জন্মের সম্পর্ক। দুজনকে একসাথে হাসতে দেখি, রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করতে দেখি, কী সব বানায় দুইজন। কখনো ছাদে বসে চা খেতে দেখি দুইজন, কখনো বই পড়ে, রাফিন ঘুড়ি উড়ায়, রেণু থাকে সাথে। রাফিনের মুখে যে হাসিটা আমি বহু বছর দেখিনি, সেটা এখন প্রায় দেখি। দুই ভাই বোন কার্টুন দেখে হেসে গড়াগড়ি করে। আড়ালে এসব দেখে আমার মনের ভেতর অন্যরকম একটা আনন্দ হয়। একটা মেয়ে আক্ষরিক অর্থেই আল্লাহ তাআলার নিয়ামত। মেয়েটা মাস 2 পর রান্নাঘরের দায়িত্ব নিজ থেকেই কাঁধে তুলে নিল। আমি প্রথমে বাধা দিয়েছিলাম, তারপর বুঝলাম রেণু সব কাজ পারে, করে অভ্যস্ত, আর ও কর্তৃত্ব দায়িত্ব পছন্দ করে, তাই দিলাম ওকে এসব করতে। কাজের আপারা প্রথমে আপত্তি করলে রেণুর চমৎকার ব্যক্তিত্বের কাছে এক সময় পরাজিত হয়। মেয়েটা বয়সে ছোট, কিন্তু খুব পারদর্শী কাজে। আমি বুঝতে পারলাম পরিস্থিতি ওকে বড় করে দিয়েছে। বয়সে কিশোরী, কিন্তু চিন্তায় পরিণত। ঘরের হিসাব রাখে, কাজের লোকেদের তদারকি, হুকুম আর বয়স হিসেবে সম্মান করে। রাফিনকে সময়মতো খেতে দেয়, আমাকে ঔষধের কথা মনে করিয়ে দেয়। আমাকে মেয়েটা যখন মা ডাকে, আমি বুঝি ওর এই ডাকের ভেতরে কোনো কৃত্রিমতা নেই। মেয়েটা যেন একটা আলোকবর্তিকা। ও আসার পর গোটা বাড়ির পরিবেশ যেন বদলে গেছে। আহসান সাহেবের দিকেও আমি খেয়াল করেছি, তিনি রেণুর দিকে তাকান অন্যরকম দৃষ্টিতে। কি থাকে সে দৃষ্টিতে? অপরাধবোধ, মায়া, নাকি হারানোর সময়ের ক্ষতিপূরণ? আমি নিশ্চিত না, তবে এটুকু বুঝি তিনি মেয়ের প্রতি অনুরক্ত হয়ে উঠেছেন। রাফিনের প্রতিও চেষ্টা করছেন একটু করে কাছে আসার। ওনার বয়স তো থেমে নেই, আমাদের বিছানা আলাদা আজ বহু বছর। এই দূরত্ব শুধু শারীরিক না, মানসিকও বটে। আমি তো খুশি এই দূরত্বে। কোনো এক সময় চেষ্টা করেছিলাম এই দূরত্ব দূর করার। তখন বয়স কম ছিল, স্বামী নিয়ে মনে কত স্বপ্ন ছিল, কিন্তু এখন এই সম্পর্কটাই সবচেয়ে বড় বোঝা জীবনের। এর মাঝে এক রাতে তিনি আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, বললেন, রুবিনা, তোমার সাথে কিছু কথা ছিল। তার চোখে অনুশোচনা ছিল, হয়তো ক্ষমা চাইবার চেষ্টা, কিন্তু আমার ভেতরটার দরজাটাই বহু আগে বন্ধ হয়ে গেছে। ওনার ক্ষমা প্রার্থনা দিয়ে আমি এই এত বছর পর কি করব? আমি শুধু বলেছিলাম শুনতে চাচ্ছি না। উনি আর জোর করেননি, ফিরে গেছেন। ভালোবাসা অনেক আগে মরে গেছে। দায়িত্ব আছে, সহাবস্থান আছে হয়তো, কিন্তু আমার ভেতর আর ভালোবাসাময় হৃদয় নেই। এর মাঝে আমি রাফিনের জন্য একজন হুজুর, যার নাম তাকবীর, তাকে রেখেছিলাম। ছেলেটা শান্ত ধীর, একটা মসজিদে দায়িত্বপ্রাপ্ত ছিল। আমার হঠাৎ মনে হয়েছিল রাফিনের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য একজন মানুষ চাই। মসজিদের মক্তবে যেত, কিন্তু সেটা আমার যথেষ্ট মনে হতো না। তাকবীর ছেলেটা কোরআন তিলাওয়াত করত। গভীর রাতে তার কণ্ঠে আয়াত ভেসে এলে মনে হতো হয়তো আমাদের এই পাপের বাড়িটা একটু একটু করে পবিত্র হচ্ছে। ছেলেটা এশার নামাজের পর আসতো। রাতে থাকার বন্দোবস্ত এই বাসায় করেছিলাম। আমার লোভ হয়েছিল পূর্ণ কামাবার। একবেলা একজন হুজুরকে খাইয়ে যদি কিছু পুণ্য পাই। রাফিনকে অনেক পছন্দ করতো। এশার পর অনেকক্ষণ ওর কাছে পবিত্র কোরআন ও ধর্মের বিভিন্ন বিষয় শিখত। জাবেদ নামের আর একটা ছেলে এলো এর মাঝে, এতিম একটা ছেলে। প্রথমে আমাদের পারিবারিক দোকানে কাজ শুরু করেছিল। থাকার জায়গার সমস্যা, ছেলেটা কাজের পাশাপাশি পড়াশোনা করত। আমার দেবর তাকে বাসায় এনেছিল, আমিও তাকে থাকতে দিয়েছি। আমি ছেলেটাকে দূর থেকে পর্যবেক্ষণ করতাম। চুপচাপ, পরিশ্রমী, চোখের সোজা সাপটা দৃষ্টি, গায়ের রং শ্যামবর্ণ, কিন্তু চেহারায় অদ্ভুত মায়া। আস্তে আস্তে ছেলেটা ব্যবসার খুঁটিনাটি বুঝে ফেলল, হিসাব জানে, আর বিশ্বাসে আমি নিশ্চিত হলাম, কারণ এই ব্যবসাটা আমি দেখার সময় পাচ্ছিলাম না। এর মাঝে একদিন তাকবীরের জীবনে কঠিন বিপর্যয় নেমে এলো। আমি সে বিষয় নিয়ে বিস্তারিত লিখতে চাই না। কিছু ঘটনা পর্দার আড়ালেই ভালো। তবে তাকবীর চলে যাওয়ার পর রাফিন বদলে গেল। ও পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে পড়ল, নামাজ কমে গেল, রাগ বাড়ল, রেণুর সাথেও খিটখিট করতে শুরু করলো। আমি তখন এত ব্যস্ত, বাড়ির এসব নিয়ে খুব একটা ভাবতাম না। এর মধ্যে একদিন অফিসে বসে ফোন পেলাম, রেণু হাসপাতালে, ও ঘুমের ওষুধ খেয়েছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, হাত থেকে ফোন পড়ে যাচ্ছিল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমার ভুল, একটা টিনেজ মেয়ের মন হয়তো আমি বুঝতে পারিনি। কাগজে কলমে মা হয়েছিলাম। মেয়েটা হয়তো বাইরে থেকে শক্ত দেখালেও
ভেতরে কিছু তাকে যন্ত্রণা দিচ্ছিল, আর মা হয়ে সেটা আমি খেয়াল করিনি। দ্রুত হাসপাতালে গিয়ে দেখি জাভেদ ছোটাছুটি করছে, ভর্তি করিয়েছে, ডাক্তার দেখেছে। রেনু সুস্থ হলো আল্লাহর রহমতে। আমি সেদিন থেকে জাভেদকে নতুন চোখে দেখতে শুরু করলাম। এরপর একটা মাস আমি কাজ কমিয়ে বাসা অবস্থান করলাম, রেনুকে পর্যবেক্ষণ করলাম আর জাভেদকেও। সত্যিকারের ভালোবাসা দেখতেও সুন্দর। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম রেনুর বিয়ে দেব জাভেদের সাথে। আমাদের পারিবারিক ব্যবসায় আমাদের প্রতিনিধিত্ব করবে জাভেদ। কিন্তু তার আগে আমি তাকে ডেকে সব সত্য বললাম। রেনুর জন্মের ইতিহাস, তার মায়ের গল্প, এই বাড়ির অন্ধকার। জাভেদ চুপচাপ শুনল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি রেনুকে ভালোবাসি ম্যাডাম। ওর অতীত আমার কাছে কিছুই না, কিন্তু কিছু শর্ত আছে। আমি তাকালাম, জাভেদ বলল, আমি আলাদা কোনো সুবিধা নেব না। বেতন বেশি না, আপনার বাড়িতে থাকলে থাকা খরচ আমি দেব। আমি আপনার জামাই হয়ে ব্যবসায় বসতে চাই না, আমি কাজ করে জায়গা বানাতে চাই। আমি বিস্মিত হয়েছিলাম। এই আত্মসম্মান আজকাল কজনের আছে? আর রেনুর অতীত আমার পরিবারকে জানাবার প্রয়োজন নেই। এজন্য না যে এটা শুনলে আমাকে বিয়ে করতে দেবে না, বরং এই জন্য যে এই অতীত নিয়ে তারা যেন রেনুকে ছোট করতে না পারে। আমি বুকের ভেতর অন্যরকম সুখ অনুভব করলাম। চেহারায় না, মানুষ বড় হয় তার ব্যক্তিত্বের জন্য। তবে রেনু প্রথমে রাজি ছিল না, বলল, মা আমি এই বিয়ে করতে চাই না। আমি ওকে বুকে টেনে বললাম, মারে তুই আমার নিয়ামত, আর জাভেদ তোর জন্য নিয়ামত। আমি রেনুকে বুঝালাম, যে মানুষ তোর সত্য যেন ভালোবাসে, তোর পাশে দাঁড়ায়, তোর আত্মসম্মান নিয়ে ভাবে, তোর দুর্বল সময়ে হাত ধরে, তাকেই বিয়ে করা উচিত। রেনু কেঁদেছিল, কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করেছিল আমার কথায়, কারণ ও আমাকে ভালোবাসে তাই। আজ বিয়ের কথা পাকাপাকি হলো। এই সপ্তাহে বিয়ে, আমি নিজ হাতে বিয়ে দেব। আমার মেয়ের বিয়ে। আহসান সাহেবও দেখলাম উৎফুল্ল খুব। জাভেদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে একজন বাবার কাছে। তবে কি লম্পট মদ্যপ আহসান সাহেব অসহায় হবে হয়তো। আমি ভাবছি জীবন অদ্ভুতভাবে ঘুরে দাঁড়ায়। যে মেয়ে একদিন অন্যায়ের হাতে বলি হতে যাচ্ছিল, সেই মেয়ে আজ সম্মানের সাথে কারো স্ত্রী হবার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আর যে ছেলে এতিম, এ বাসে কর্মচারী হয়ে এসেছিল, সে আজ আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। আমি জানি না ভবিষ্যতে ওদের জন্য কি লিখে রেখেছে, তবে আজ মনে হচ্ছে একটা কাঁচা গোলাপের সংসারে কাঁটার মাঝেও সত্যিই ফুল ফুটতে পারে। সেই ফুলের নাম জাভেদ আর রেনু। এই ডায়েরি যতবার পড়ে রাখির চোখ অশ্রু সজল হয়, আবারও রাখি ডায়েরি নিয়ে ঘুমিয়ে গেল। আজ অফিসের পর রাফিন বন্ধুদের সাথে একটা ক্লাবে গিয়েছিল। সেখানে আড্ডার খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল ফিরতে। রাখি 2 বার ফোন করেছিল, রাফিনের ফোন সাইলেন্ট থাকায় তখন দেখেনি। আর নিজে থেকে ফোন করার অভ্যাস রাফিনের কম। নিজের রুমে প্রবেশ করে রাফিনের বুক কেমন ধক করে উঠল। ঢুকেই দেখলো রাখি বিছানায় কুকড়ে শুয়ে আছে। পরনে শাড়ি আর চুল এলোমেলো, মুখ খানিক লালসে। রুফাইজা? কোনো সাড়া নেই। রাফিন দ্রুত এগিয়ে গিয়ে কপালে হাত রাখতে চমকে উঠল, এতটা গরম? এই তোমার তো জ্বর। মৃদু ধাক্কা দিল রাফিন। রাখি ধীরে চোখ খুলল, চোখ আধ খোলা ঘোর লাগা। হাসার চেষ্টায় মুখ কুঁচকে গেল। অস্ফুটে বলল, তুমি এসেছ? দেরি হলো যে? এই কথাগুলো রাফিনের বুকের ভেতর কেমন সব উলট পালট করে দিল। কখন থেকে জ্বর, কণ্ঠে দুশ্চিন্তা। রাখি হালকা হাসার চেষ্টা করলো। বিকেল থেকে ভাবলাম নিজেই কমে যাবে। আমাকে ফোন করনি কেন বলে বুঝতে পারলো চরম আহাম্মকের মতো একটা প্রশ্ন হয়ে গেছে। রাখি উঠে বসলো, করেছিলাম। কথাটা শেষ করলো না। রাফিন চুপ হয়ে গেল এক মুহূর্তে। অপরাধ বোধ গলা চেপে ধরল ওর। কেন আজ গেল? রাফিন ওষুধের বক্স থেকে থার্মোমিটার দিল রাখিকে। জ্বর তো 102। এই অবস্থা নিয়ে তুমি একা শুয়েছিল, ওষুধ নিয়েছ? রাখি ধীরে বলল, জানো আমার না অভ্যাস আছে একা থাকার। কথাটা শুনে রাফিন থমকে গেল, বিছানার ধারে বসে পড়ল। খুব ধীরে রাখির মাথাটা নিজের কোলে তুলে নিল। এরকম করো না। রাখি ফিসফিস করলো, আমি ঠিক আছি। রাফিন নরম গলায় বলল, চুপ করো। আর তোমার স্টুপিড আর ভালো মানুষই টাইপ সব অভ্যাস বদলাও। রাফিন রাখিকে আগে ঔষধ দিল, তারপর ভেজা তোয়ালে এনে কপালে রাখলো, চুলগুলো আলতো করে সরিয়ে দিল। এই স্পর্শে রাখির চোখ বুঝে এলো। রাখি আসতে বলল, তুমি খেয়েছ? হালকা ঝুঁকে রাখির কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর মুখ, গলা, হাতে স্পঞ্জ করতে লাগলো। তাওয়াল পায়ের পাতায় ছোঁয়াতেই রাখি মুচড়ে উঠল। আর কি করো, পায়ে হাত দিও না। রাফিন কথা শুনে না,
হালকা গলায় বলে, গোটা তোমার সব জায়গায় আমার বিচরণ, পায়ে হাত দিলে কি হবে আর? রাখি ভালো লেগেছিল, এভাবে কখনো কেউ যত্ন করেনি। নতুন মা ভালো, কিন্তু মায়ের মতো যত্নশীল তো আর নয়। তাছাড়া রাখি নিজের সমস্যা বা অসুখ নিজেই সামলে নিত। ঠোঁট টিপে হাসলো। তুমি খুব অসভ্যের মতো কথা বলতে পারো। রাফিন উঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে উদ্যত হতেই রাখির আঙ্গুল ধীরে রাফিনের শার্টের কলার চেপে ধরল। যেও না, কোথাও যাচ্ছি না, এগুলো রেখে আসছি। রাফিন আলো নিভিয়ে বিছানায় উঠে পাশে শুয়ে পড়ল। রাখির মাথা নিজের বুকে টেনে নিল, হাতটা রাখির পিঠে রেখে ধীরে ধীরে ঘষতে লাগলো। এটা একটা প্রচেষ্টা বুঝাবার আমি আছি, অথবা তোমার কিছু হবে না। রাখির জ্বর এখন কমে এসেছে। রাখি আধ ঘুমে বলল, তুমি কখনো আমাকে ফোন করে কিছুই বলো না, আজ কোথায় ছিলে? রাফিন মনে মনে হাসে। দুনিয়া উল্টে গেল, স্ত্রীদের সল জবাব মনে হয় না শেষ হবে। খুব আস্তে উত্তর দিল, ফিরে তো আসি তোমার কাছেই। আমার জানো ফোন করার অভ্যাস নেই। রাফিনের বুকের ওপর মুখ গুজে রাখি মুখ ভেংসি দেবার মতো বলে, এভাবে বউকে বুকে নিয়ে শোবার অভ্যাসও তো আগে ছিল না। তবে রাফিন হাল ছাড়ার ভঙ্গিতে হাসে। আচ্ছা, করব এখন থেকে। রাখির কপালে আলতো ঠোঁট স্পর্শ করে দিল। এবার রাখি সত্যিকারের ঘুমিয়ে গেল, কিন্তু আধো আলোতে রাফিন অনেকক্ষণ জেগে রইল। মাঝে মাঝে মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। একসময় ঘুমিয়ে গেল, এক হাতে রাখির কপাল ছুঁয়ে, অন্য হাতে তাকে জড়িয়ে। ছানায় দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। চোখের নিচে কালি বাসা বেঁধেছে, নিজেও খানিকটা শুকিয়ে গেছে। নিজেকে দেখে নিজে দীর্ঘশ্বাস ফেলে। তৈরি হচ্ছে নতুন গন্তব্যে, আজ যাত্রা শুরু হবে। সবাই চায় নিজেকে পরিপাটি করে তৈরি করতে। ছানাও তার ব্যতিক্রম নয়। ওর কাজটা অনেকটা নার্ভাস গভর্নেন্সের মতো। একটা বাচ্চাকে পড়ানো, সময় দেওয়া, তার দেখভাল করা। ছোটবেলায় কিশোর ক্লাসিকে এমন চরিত্র পড়েছিল ছানা। তখন মনে হতো কি শান্ত আর অন্যরকম জীবন। আজ সেই ভূমিকায় নিজেই নামতে হচ্ছে। এই নতুন কাজটা রাখিবু জুটিয়ে দিয়েছে। রাখিবু কেন যে এত ভালো? ছানার ছেলেবেলা থেকে আপুকে পছন্দ, রুকিয়াও ভালো, কারণ সারা জীবন ওকে ছোট করেছে ছানা। রুকিয়া চাইলেই ওর এই দুর্বল সময়ে ওকে সেগুলো ফেরত দিতে পারত, কিন্তু দেয়নি, বরং সুন্দর করে সামলে নিয়েছে। রুকের এই সামলে নেওয়াটাই আজ ছানার ভেতরে সবচেয়ে বেশি অনুশোচনা হয়ে বাজে। জানালার পাশে গিয়ে দাঁড়ায় ছানা। আকাশ ঘোলা, যেন বৃষ্টি নামার আগে থমথমে একটা অপেক্ষা। নিজের জীবনটাও কেমন না? ছানা জন্মের পরই মায়ের সংগ্রাম দেখেছে। অবলম্বনহীন নারীর ভেতরে জমে থাকা অপমান কখনো কখনো বিষ হয়ে বেড়ায়, কখনো কথায়, আচরণে, অভিযোগে। ছানা ছিল সেই বিষের নীরব সাক্ষী। মা ধীরে ধীরে কেমন খিটখিটে হয়ে গেছে। অন্যের সংসারে 3টা বাচ্চা বড় করা সোজা কথা তো নয়। পারিবারিক কুটকাঁচালিতে জড়িয়ে পড়া, মায়ের সঙ্গে তাল মিলিয়ে অন্যদের ভুল খোঁজা, এসব ছানার স্বভাবে ঢুকে গিয়েছিল অজান্তেই। কেমন হিংসুটে হয়ে যায় ও। সব মিলিয়ে মায়ের সাথে তাল মিলাতো, অথচ অনেক ক্ষেত্রে মা ভুল ছিল। মামিদেরই বা কী দোষ? ঘাড়ের ওপর ননদ, 3 বাচ্চা সহ, তার উপর এমন মুখরা। এসব অবশ্য ছানার ডিভোর্স পরবর্তী উপলব্ধি। ডিভোর্সের পর ছানা প্রথমবার নিজের জীবনকে বাইরে থেকে দেখতে শিখেছে। নিজের ভেতরের ভাঙন মানুষকে কখনো নিজের হৃদয়ের সম্মুখে আয়না ধরতে শেখায়। আজ ছানা জানে, হিংসা ছানার নিজের ভেতরের চারিত্রিক দৃঢ়তার অভাব থেকে জন্মেছিল, কখনো নিরাপত্তাহীনতা থেকে, পারিবারিক সুস্থ ভালোবাসা না পাওয়ার ক্ষুধা থেকে। যাই হোক, যে কাজটা পেয়েছে ওর পছন্দ হয়েছে, একটা বাচ্চাকে পড়ানো আর সময় দেওয়া। বাচ্চাদের সাথে তেমন অভিজ্ঞতা নেই ছানার, কিন্তু পারবে ইনশাআল্লাহ। এজন্য নিজের ভেতরের নরম অংশটাকে আবার ছুঁয়ে দেখার সুযোগ আল্লাহকে দিয়েছেন। সেদিন রাখিপু বলেছে, নিজের চেহারাকে বদলাতে পারে না, স্বভাবও হয়তো না, কিন্তু স্বভাব বদলানোর চেষ্টা করা উচিত। সবার জীবন একরকম হবে না, কিন্তু আমাদের আশা রাখতে হবে। ছানা নিজেকে একটা সুযোগ দিতে চায়। বাড়ির বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে দেখতে চায় পারে কিনা। এছাড়া আর উপায় যে নেই। নিজেকে অন্যভাবে ফিরে পেতে এই বাসা থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। ছানা নিজের চোখের দিকে আবার তাকায়। সেখানে ক্লান্তি আছে, অনুশোচনা আছে, কিন্তু একটা ক্ষীণ আলো আছে। হয়তো এই আলোই ওকে নতুন পথ দেখাবে। রুকিয়ার শান্তি যেন এই বাড়িতে লেখাই নেই। ছানার ডিভোর্সের পর সানজিদা বেগমের কথার অত্যাচার যেন আরও বেড়েছে। যেমন সাদাব একদিন ছুটি পেলে রুকিয়া ভাবে কোথাও একটু বাইরে যাওয়া যায়।
শহরের মধ্যে কোথাও বসে চা খাওয়া যায় বা নদীর ধারে হাঁটা যায়, কিন্তু ওরা বাইরে বেরোবের মুখে সানজিদা বেগমকে জানালেই ওনার দীর্ঘশ্বাস শুরু হয়। ঘুরে বাসায় আসার পর শুনতে হয় আমার মেয়েটা ঘরে মন খারাপ করে বসে থাকে আর কত মানুষ বেড়ায় নির্লজ্জের মতো করে। কেন বোনকেও নিয়ে যাও, অন্যের মেয়ের কি দোষ, পেটের ছেলেই তো শত্রু। কথাগুলো সরাসরি না বললে এমনভাবে বলেন যেন না শুনে উপায় নেই। তখন সানা তেরে গিয়ে মাকে চুপ থাকতে বললে শুরু হয়ে যেত। এরপর সানাকে দোষ দেয়া, নিজের ভাগ্যকে দোষ দেয়া। রুকিয়া প্রথম প্রথম চুপ করতো, এই গুমট পরিবেশ, এত চেঁচামেচি ওর ভালো লাগতো না। তারপর এক সময় নিজেই বলতে শুরু করলো থাক, যাই না। সাদাব বিরক্ত হতো, মায়ের আচরণে ক্রমশ সাদাপের ধৈর্যশ্রুতি ঘটতে লাগলো। সব কিছুতে এত প্রভাবিত হয়েও কেন? বলুক মা, উত্তর দিও না। শুধু রুকিয়া শুধু তাকিয়ে থাকতো, এরকম হয় নাকি? কারণ ও জানে প্রভাবিত না হয়ে উপায় নেই, একই কথা ক্রমাগত মাথায় আঘাত করে। কিন্তু আজ বহুদিন পর বাড়ির পরিবেশ একটু আলাদা। আজ সানা আপুর প্রথম কাজের দিন। সকাল থেকে সানজিদা বেগর মনও কিছুটা ভালো। মেয়ের জন্য এক ধরনের আশ্বাস কাজ করছে, মেয়ে অন্তত ঘর থেকে বেরিয়েছে। এই সুযোগেই রুকিয়া চুপচাপ তৈরি হয়ে সাদাবের কাছে গেল। আজ তুমি? সাদাব একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা হাসলো। ডিউটি এইমাত্র শেষ হলো, রুকিয়া জেনে এসেছে, চলো। দুজন ঢাকা শহরের ভিড়ের মধ্যে হাঁটলো, পুরনো এক ক্যাফেতে বসে চা খেলো। রুকিয়া খেয়াল করলো আর সাদাপও কেমন উৎফুল্ল, যেন দুজনেই চেষ্টা করছে সম্পর্কটাকে একটু শ্বাস নিতে দিতে। ফুল কিনে দিল সাদাপ রুকিয়াকে। ধানমন্ডি লেকের পাশে বসে রইল দুইজন। ফেরার পথে মনে করে রাতের খাবার প্যাক করে নিল। বাসায় ফিরতে ফিরতে রাত। দরজা খুলে সানা দাঁড়িয়ে থাকে, মুখে হাসি। রুকিয়া খেয়াল করলো এইরকম হাসি আপুর মুখে অনেকদিন পর। চোখের কোণের মলিনতা আজ যেন একটু সরে গেছে। কেমন গেল? রুকিয়া জিজ্ঞেস করলো ভেতরে ঢুকে। সানা উজ্জ্বল গলায় বলল, খুব ভালো। আজ রাতে খেতে বসে সানা যেন থামতেই পারছিল না। জীবনের একটা নতুন অভিজ্ঞতা ওর আজ। জানো ভাইয়া, আকাশ ভাইয়ার মা আমাকে দরজা খুলে বললেন, আপনি সানা, আসুন আসুন, কি ভদ্র ব্যবহার। আমি তো ভেবেছিলাম কেমন যেন কঠিন হবেন। আমার এত অস্বস্তি হচ্ছিল, বললাম তুমি করে বলতে। আর আরিয়া একটা আস্ত কিউটের ডিব্বা, কি সুন্দর করে মিস বলে। সানজিদা বেগম চুপচাপ শুনেছেন, কিছু ভাবছেন যেন। সানা বলতে লাগলো, আরিয়া খুব ছটফটে মেয়ে, আমাদের রুকিয়ার মতো। মনে আছে ছেলেবেলায় কেমন পাকা ছিল তেমন। রুকিয়া অপ্রস্তুত হাসে। সানা আরও প্রায় 4 বছরের ছোট বড়, কিন্তু এমনভাবে আপু বলছে যেন নিজে তখন কত বড় ছিল। সাদাব মুখ লুকিয়ে হেসে রুকিয়ার পায়ে আস্তে একটা ধাক্কা দিল। রুকিয়া চোখ গরম করলো শাশুড়ি অলক্ষ্যে। প্রথম আমাকে দেখে লজ্জা পাচ্ছিল, পরে যখন গল্প শুরু করলাম তখন ধীরে ধীরে সে আসল রূপে আসলো। ওর আঁকার খাতা দেখালো আমাকে, জানো কি সুন্দর আঁকে, এতটুকু বাচ্চা, সূর্য, গাছ এসব আঁকে। লেখা পারে না, আমি আজ শুরু করেছি, ভাইয়া কিছু বই এনে দিও তো। সাদাব মৃদু হেসে বলল, আচ্ছা, আমি নীল খেতে গিয়ে বাচ্চাদের উপযোগী বই এনে দেব। এ পর্যায়ে সানজিদা বেগম বললেন, কি দরকার, ওরাই কিনে দেবে তুই বলিস। সানা মায়ের কথা কানে তুলল না। আর হ্যাঁ, ওর দাদি বারবার বলেছিলেন তুমি কষ্ট করবে না বেশি, ও প্রচুর দুষ্টু, কোনো সমস্যা হলে আমাকে বলবে। সবাই হাসছে আর শুনছে, ভালো লাগছে ওদের। কতদিন পর বাসার পরিবেশ আজ স্বাভাবিক। সানা আবার বলল, ওদের বাসার পরিবেশটা কেমন শান্ত, কেউ চেঁচামেচি করে না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। আন্টিও খুব ভালো। আরিয়ার বাবা হোমিওপ্যাথিক ডাক্তার, চেম্বার নিচে, উনি দুপুরের পর এসেছেন। আমার সাথে দেখা হয়নি, উনি নিজের রুমে দরজা আটকেই ছিলেন। ওনাদের ঘরের পরিবেশ, রান্নাঘরটা দেখে আমার মনে হলো সংসার মানে আসলে শান্তি, যদি সেভাবে আগলে রাখা যায়। বাসায় খাদেমা আপা দুইজন, তারাই সব করেন। সানজিদা বেগম হালকা কাশলেন, কিসের শান্তি, ছেলের বউ তো পালিয়ে গেছে। সানার চেহারায় বিরক্তি ধরা দিল, কিন্তু থামল না। ও ভেবেই নিয়েছে আমাকে উপেক্ষা করবে, এরকম কিছু বললে। আরিয়া পড়তে পড়তে একসময় বলল, মিস তুমিও কালো আসবে তো। জানো কথাটা কেমন যেন লাগলো। মনে হলো কেউ অন্তত আমাকে দরকার মনে করেছে। আর যখন আমি বললাম রোজ আসবো, বাচ্চাটা যে কি আনন্দ, উফ। রুকের মনটা বরাবর নরম, আরও আবেগপ্রবণ হয়ে গেল। আহারে, মা নেই তো, দাদি অসুস্থ, বাচ্চাটার খারাপ লাগতো এতদিন একা। এখন তুমি যাচ্ছ, ওর ভালো লাগবে। সাদাবু চুপচাপ শুনছে। সানা একটু হেসে বলল, আজকে বুঝলাম ঘরে বসে থাকলে মানুষ নিজের দুঃখটাই শুধু দেখে আর আরও সংকীর্ণ হয়, কিন্তু অন্য মানুষের সাথে মিশলে, গণ্ডির বাইরে গেলে আর পজিটিভ মানুষ দেখলে বোঝা যায় পৃথিবীটা এতটাও খারাপ না। সানার চোখে যে দ্যুতি, তার সমস্ত ঘরে যেন ছড়িয়ে গেল।
বাতাসে কেমন যেন হালকা একটা স্বস্তি। রুকিয়া মনে মনে ভাবল, রাখিপু ঠিক বলে, হয়তো পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যদি প্রথম পদক্ষেপটা নেয়, হাল না ছাড়ে, তাহলে অনেক কিছুই পরিবর্তন সম্ভব। সন্ধ্যা নামার পর রাফিনদের বাগানটার পেছনের দিকে এমনিতে অন্ধকার থাকে, একটা দিকের আলো অনেক দিন ধরে নষ্ট কেউ ঠিক করে না। আকাশে আজ চাঁদ নেই, একটা থম ধরা আধার নীরবতা যেন। আজ গাড়ি নেয়নি রাফিন। রিক্সা থেকে নেমে গেট পেরিয়ে ভেতরে ঢুকতে রাফিনের কানে এলো চাপা একটা ধস্তাধস্তি শব্দ, খুব ক্ষীণ, তবে কানে লাগার মতো। প্রথমে ভেবেছিল বিড়াল কুকুর হবে বা বড় মেঠো ইঁদুর, কিন্তু পরক্ষণে খুব ক্ষীণ, দম বন্ধ হয়ে আসা একটা শব্দ, এই টাইপ যেন। রাফিন থেমে গেল, হেঁটে বাগানের পেছনের দিকে গেল। অন্ধকার চোখে সরে আসতে দেখলো একটা ছায়া, আর একটা ছায়ার উপর ঝুঁকে আছে। মেয়েটার হাত পা ছটফট করছে, ছেলেটা তার মুখ চেপে ধরে রেখেছে। দৃশ্যটা গা হিম করা, তাই রাফিন আর এক সেকেন্ডের সময় নিল না। এই রাফিন চিৎকার করে এগিয়ে যেতে ছেলেটা ঘাবড়ে গেল। হাতের চাপ আলগা হতে মেটে উঠে দাঁড়িয়ে গেল। জোবেদা হাফসের শব্দগুলো, বাঁচান আমারে ভাইয়া, এই পোলাডা। রাফিন ছেলেটার কলার চেপে ধরে টেনে ফেলল মাটিতে। দুমদাম দুই ঘুষি পড়ল। ছেলেটা ধস্তাধস্তি করতে লাগলো। এই সপ্তাহে দারোয়ান বাড়ি গেছে, এই সুযোগে ছেলেটা ঢুকেছে, এটা বুঝতে রাফিনের সময় লাগলো না। কত বড় শহর! জোবেদার দিকে তাকালো। জোবেদা কাঁপতে কাঁপতে এক পাশে সরে গেছে, ওনা ঠিক করতে পারছে না, তালগোল পাকিয়ে ফেলছে। ছেলেটার সাথে নিয়মিত কথা হতো, ইশারায় কখনো বা ছুতুই সামনাসামনি। প্রেম প্রেম ব্যাপার ছিল একটা, আজ আড়ালে কথা বলতেই জোবাইদে ডেকেছিল। দারোয়ান নেই এই সুযোগে, কিন্তু এই ছেলের মনে যে এত শয়তানি কে জানতো। কে তুই? রাফিন দাঁতে দাঁত চেপে বলল। ছেলেটা কিছু বলতে পারছে না, পালাতে চাইছে। রাফিন আর একটা ঘুষি মারতেই ভেতর থেকে দৌড়ে এলো জাভেদ। সে মাত্র আসছিল, এদিকে শব্দ শুনে চলে এসেছে। কি হয়েছে? ধরো ওকে! রাফিন গর্জে উঠল জবেদার সাথে। জাভেদ এসে ছেলেটার হাত মুচড়ে ধরল। এমন সময় দোতলার বারান্দা থেকে নেমে এলো রেনু। চিৎকার শুনে এসেছে। নিচের দৃশ্যটা দেখে থমকে গেল সে। জবেদা দাঁড়িয়ে কাঁদছে, ছেলেটা মাটিতে চেপে ধরা, মুখের পাশ দিয়ে রক্ত। রেনুর বুকের ভেতর হঠাৎ পুরনো এক রাতের স্মৃতি ধাক্কা মারল। সে একই রকম অন্ধকার, আজ একটা মিথ্যে অভিযোগ আর একটা ভুল সিদ্ধান্ত, একজন নিরপরাধ মানুষের গায়ে লাগা কলঙ্ক। রেনুর স্মৃতিতে ধরা দিল জবেদাকে সে কয়েকদিন আগে এই ছেলেটার সঙ্গে কথা বলতে দেখেছে গেটের কাছে। সাধু ইশারা দিতে দেখেছে, তাই মুহূর্তের আবেগে রেনু বলে ফেলল, ছেড়ে দাও ওকে। জবেদা হয়তো মিথ্যে বলছে, আমি দেখেছি ওর সঙ্গে কথা বলতে। সবাই থেমে গেল। রাফিন ধীরে মাথা ঘুরিয়ে তাকালো রেনুর দিকে। এই দৃষ্টি বরফের মতো ঠান্ডা। ব্যাস এই একটা কথাই যেন রাফিনের ভেতরে রেনুর জন্য এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ বেরিয়ে আসার সুযোগ করে দিল। আপা, তুমি কি বললে? রেনু নিজেকে সামলে বলল, আমি শুধু বলেছি, আগে শুনে নাও। হয়তো ওরা কি? রাফিন ফেটে পড়ল রাগে। জবেদা কাঁদতে কাঁদতে বলল, আমি কথা বলছিলাম আগে, কিন্তু আজকে জোর করে ঢুকেছে, আমি না করেছি। অবলীলে এটুকু মিথ্যে বলে গেল। ছেলেটা থু ফেলল মাটিতে। মিথ্যেও আমাকে ডেকেছিল। রেনুর গলা শুকিয়ে গেল। নিজের জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত মনে পড়ে গেল, যখন নিজের অহং বাঁচাতে মিথ্যে বলেছিল। রাফিন ছেলেটাকে শক্ত করে ধরল। এরপর সব আমার নিজ চোখে দেখা, তোকে পুরো পুলিশে দেব। তারপর রেনুর দিকে তাকায়, সবাই তোমার মতো না পা, সবাই মিথ্যে বলে। জাভেদের দিকে তাকিয়ে বাকি কথাগুলো গিলে ফেলল রাফিন। এই তোমার মতো শব্দ দুটো যেন রেনুর বক্ষে একটা ধারালো ছুরির ন্যায় আঘাত করল। বাহ্যিক ক্ষরণ আর আঘাত মানুষ দেখে, কিন্তু হৃদয়ে যে চোট লাগে তা কেউ দেখে না। দেখা গেলে রাফিন দেখত আজ জিভের আঘাতে কতটা ক্ষত বিক্ষত করেছে নিজের আপাকে। ছেলেটাকে টেনে গেটের দিকে নিয়ে নিতে রাফিন জাভেদকে বলল, এসো ভাইয়া, ওকে থানায় নিয়ে যাই। রেনু হতভম্ব দাঁড়িয়ে থাকে। রাখিও নিচে এসেছিল, নীরবে প্রস্থান করে, যেন রেনু ওকে দেখে লজ্জা না পায়। সব শান্ত হয়ে গেল। সব কাজ শেষ করে থানা থেকে ফিরে রাফিন ধীরে ধীরে সিঁড়ি উপরে উঠল। রেনু তখনও বারান্দায় দাঁড়িয়েছিল, মুখ ফ্যাকাশে। রাফিনকে দেখে ছুটে আসলো, ভাইয়া শোন। কণ্ঠে বেকুলতা। কেন? রাফিন এভাবে বলল। রাফিন সামনে এসে দাঁড়ালো, চোখে প্রবল ঘৃণা, খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল, কিছু শুনতে ইচ্ছে করছে না আপা। মনে রেখো, সবাই তোমার মতো মিথ্যুক না, তাই নিজের পাল্লায় মানুষকে মেপো না। কথাটার জন্য চাবুকের মতো আঘাত করল রেনুকে। মুখ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপছে, কিছু বলতে পারল না। তার চোখে পানি জমল, কিন্তু এই কান্না কারোর সামনে দেখানোর মতো না। রাফিনের ঠিক পেছনে জাভেদ দাঁড়িয়ে। রেনুর বুক ধক করে উঠল। ধীরে ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। রেনু দরজা বন্ধ করে নিজের ভেতর ভেঙে পড়ল, কারণ ও জানে এই অভিযোগ শুধু আজকের না, এটা রাফিনের মনে জমে থাকা বহু বছরের ক্ষোভ।
আর রেনুর বহু বছরের জমে থাকা পাপের রায়। ঘটনার পর সব কিছু যেন এলোমেলো। রাফিন ফ্রেশ হয়ে বাইরে আসতেই রাখি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো। চোখে আগুন, কণ্ঠে রাগ, সবটাই রাখিও শুনেছে আড়ালে দাঁড়িয়ে। তুমি আপাকে এভাবে অপমান করলে কেন? রাফিন হেঁটে ততক্ষণে জানলার পাশে দাঁড়িয়েছিল। জানতো রাখি প্রশ্ন করবে। দেখো রুফাইজা, বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তবে এতটা জানো আমি সত্যি বলেছি। সত্যি বলারও একটা ভদ্রতা আছে। মানুষকে যে সত্য ছোট করে, অপমান করে, সেই সত্যের চেয়ে সত্য চেপে যাওয়া অনেক কখনো মানবতা। রাফিন ঘুরে তাকালো, চোখ লালছে। আমি অমানবিক মানলাম, কিন্তু তুমি কোন ভদ্রতার কথা বলছো? আপা আজ কি করলো দেখেছো? একটা মেয়ের মুখের কথা বিশ্বাস না করে প্রথমে সন্দেহ করলো কেন? কারণ তার অতীত আছে। রাখি একটু থামলো। বিষয়টাও জানে, বুঝতে দিল না রাফিনকে। তবুও আপার মুখ দেখে নিজের কষ্ট হয়েছে খুব। রাখি চোখের জল দ্রুত 2 হাতে মুছে নিল। আমার কষ্ট হয়েছে, কিন্তু তুমি কি জানো কেন আপা এমন রিয়াক্ট করলো? রাফিন গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপাকে একটা বিষয় নিয়ে কখনোই দায় মুক্তি দিতে পারি না। রাখি এগিয়ে আসলো, রাফিনের বুকে হাত রাখলো, অনুভব করলো জমে থাকা কথাগুলো বেরিয়ে আসা প্রয়োজন। কি এমন কথা আর কি বিষয়ে আমাকে বলো, আমি শুনবো আস্তে। রাফিনের বুকে মাথা রাখলো, রাফিনের দুর্বল করার নিমিত্তে। রাফিনের কণ্ঠ যেন অতীত ভ্রমণ করে আসছে এক রাতে। আমি তখন ঘুমাবো প্রস্তুতি নিচ্ছি। বাইরে হট্টগোল শুনে দৌড়ে বারান্দায় গিয়েছিলাম। দেখলাম বাবা আর দারোয়ান চাচা মিলে তাকবীর ভাইয়াকে মারছে আর চিৎকার করছে, লজ্জা নেই, মেয়েদের পিছনে লাগে, কত বড় সাহস। রাফিনের গলার ভারী হয়ে এলো। আমি ছুটে নিচে আসলাম। আমি গিয়ে ভাইকে জড়িয়ে ধরলাম। কাউকে পরোয়া করলাম না। ভয় কাঁপছিলাম। ভাইয়া রক্তাক্ত, তবু আমার কপালে চুমু খেলো। মাথায় হাত রেখে কানে কানে বলেছিল, ভাইয়া আমি নির্দোষ। ঠিক নবী ইউসুফ আলাইসাল্লামের সাথে যা হয়েছিল আমার সাথেও তা হয়েছে। মনে রাখবে, এই শহরে জুলেখার অভাব নেই, কিন্তু আমরা হব আমাদের নবীর মতো। আমার বয়স তখন প্রায় 13। কথাগুলো নিয়ে এত পর যত ভেবেছি, কাজের লোকের ফিসফাস শুনেছি, আমি পুরো বিষয়টা বুঝে ফেলেছি। রেনু আপা একটা মিথ্যে বলে ভাইয়াকে ফাঁসিয়েছিল, বিশ্বাস করো। তখন থেকে আপার ওপর যে ঘৃণা হচ্ছিল, এরপর আপা আত্মহত্যার চেষ্টা করলো। আপা মারা যাচ্ছে ভেবে আমার কত কষ্ট পেয়েছি তুমি বুঝতে পারবে না। এই টানা পড়েন, আমি আপাকে ঘৃণাও করতে পারি না, মাফও করতে পারি না। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। রাখি ধীরে মাথা তুলল। একটা আকস্মিক আদরের স্পর্শে রাফিনকে এলোমেলো করে দিল। রাফিন অনুভব করলো ওর ভেতরে আবার স্বস্তি ফিরে এসেছে। কঠিন আস্তরণ টুটে যাচ্ছে সন্তর্পণে। রাফিনের বুকে মাথা রেখে রাখি খুব আস্তে বলল, এই ঘটনা আমি সব জানি, আপাই বলেছে। রাফিন থমকালো। তুমি জানো? তাহলে বলো, আজ আমি ভুল করেছি। ভুল আর অন্যায় কি এক জিনিস রাফিন? মানে তুমি আজ যা বলেছো সেটা তোমার কষ্ট থেকে এসেছে, কিন্তু তোমার টাইমিং ভুল। 20-22 বছরের জমানো বিষ তুমি একদিন উগড়ে দিয়েছো। কিন্তু একজন 17 বা 18 বছরের মেয়ের আবেগ, তার ভালোবাসা, তার অন্যায়, এসবের জন্য তাকে এত বছর পরেও তার 40 বছর বয়সে চিরদিনের জন্য পাপী বানিয়ে রাখা যায়? ভেবে দেখো। রাফিন চুপ। রাখি বলল, আপা ভুল করেছে, খুব বড় ভুল, কিন্তু সেই ভুলের জন্য সে কি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পেরেছে বলে মনে হয় তোমার? আত্মহত্যার কথা বললে সেটার চেষ্টা ও এই অপরাধ বোধের প্রতিফলন না? রাফিন ঠোঁট চেপে রইল। রাখি আবার বলল, আজ জবেদার ঘটনাটা দেখে আপার নিজের অপরাধ মনে হয়েছে। পুরাতন সেই ভয় আবার জেগে উঠেছে। হয়তো মনে হয়েছে আবার কেউ মিথ্যে বলছে, আবার নিরপরাধী কেউ হয়তো ফেঁসে যাবে। তাই আপা নিজের মতো করে বিচার করতে চেয়েছে। সেটা ভুল, কিন্তু তার ভেতরে অপরাধ বোধও আছে। তুমি তাকে সবার সামনে এভাবে বলতে পারো? তুমি কি আপাকে ডিফেন্ড করছো? রাফিনের কণ্ঠে কষ্ট। আমি ভুল বুঝতে চাও? না, আমি মানুষটাকে বোঝার চেষ্টা করছি। রাফিন ধীরে বলল, ভাইয়ের জীবনটাই হয়তো সেই ঘটনার পর বদলে গেছে। একটা মিথ্যে কত বড় ক্ষতি করতে পারে জানো? রাখি মাথা নেড়ে বলল, জানি, কিন্তু বিশুদ্ধ অনুতাপ মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। পুড়ে মানুষ খাঁটিয়ে হয়। আচ্ছা, তুমি তোমার ওই বয়সে কোনো ভুল করনি? সেটার মুখোমুখি যদি আজ তোমাকে কেউ দাঁড় করায়? রাফিনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মাথা হাতড়ে বের করে কিছু স্মৃতি, যেগুলো সত্যিকে অপরাধী বানায়। বন্ধুর জন্য মাকে মিথ্যে বলা বা লাইব্রেরির বই চুরি করা, যেমনই হোক অন্যায় তো অন্যায়। তুমি আজ যে কথাগুলো বলেছ, এই শব্দগুলো হয়তো আপার করা সেই সময়ের অপরাধের শাস্তির চেয়েও ভারী। কারণ কথাগুলো তুমি বলেছ তার ছোট ভাই, যাকে রেনু আপার নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা জীবন যে মানুষ আধারে কাটিয়ে এই বাসায় আলোর মুখ দেখেছে, তুমি সেই আলো এক ফুসতে নিভিয়ে দিতে চাও কেন? রাফিনের চোখে বিভ্রান্ত দৃষ্টি। আপাকে ও ভালোবাসে, সত্যি এতটা আঘাত দিয়েছে? রাখি খুব আস্তে ওর হাত ধরল।
মানব মন খুব অদ্ভুত। যখন আমরা আঘাত পাই তখন বিচার চাই, কিন্তু যখন আমরা নিজেরা আঘাত করি তখন তার পেছনে যুক্তি বা কারণ খুঁজি। রাফিন ফিসফিস করে বলল, তাহলে আমি কি অন্যায় করেছি? রাখি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আপাকে মাফ করে দাও, তুমিও শান্তি পাবে। রাফিনের বুক ওঠানামা করছে। রাখির বুকে কপাল ঠেকালো। দেখো, তাকবির ভাই নির্দোষ ছিল, তাই না? সে নবী ইউসুফ আলাইসাল্লামের থেকে শিক্ষা নিয়ে সবর করেছে, পরীক্ষা দিয়েছে। তুমি কি সেই ধৈর্যটুকু ধরতে পারো না? তিনি কি তোমাকে কখনো ক্ষমার কথা শোনাননি? দীর্ঘ নীরবতা। রাফিন ধীরে হাত রাখল রাখির মাথায়। হ্যাঁ ভাইয়া, বলতো, আল্লাহ নিজে ক্ষমাশীল, আর সে চায় মানুষ অন্যকে ক্ষমা করুক। কিন্তু জানো, আমি ভুলতে পারি না। ভুলতে হবে, ক্ষমা করতে হবে। আর শোন, প্রতিটা মানুষকে তার সবচেয়ে খারাপ মুহূর্ত বা দুর্বলতা বা অন্যায় দিয়ে মাপলে হয় না। আমরা কেউই কি টিকে থাকবো? আপার অন্যান্য ভালো কিছুই কি তোমাকে ভুলে দিতে পারে না তার অন্যায়? রাফিন চোখ বন্ধ করলো। মনে হলো রাগের নিচে যে কষ্ট ছিল সেটা কেউ আলতো করে ছুঁয়ে দিয়েছে। আপার সাথে করা প্রতিটা মুহূর্ত জীবন্ত হচ্ছিল চোখের সামনে। নিজের করা প্রতিটি খারাপ আচরণ, আপার আদর, সব চোখ কখন ভিজে এসেছে রাফিন বুঝতে পারল না। মানুষের মন সত্যি রহস্যময়। স্মৃতি কখন তাকে কঠিন করে, আবার সেই স্মৃতি কখন তার চোখের জল আনে। রুফাইজা ছেলেবেলায় পড়া রূপকথা, জাদুর কাঠি, তুমি আমার জীবন, যার সাথে প্রতিনিয়ত আমিও জেগে উঠছি। লাভ ইউ। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন।